কালো হিরে শেষ পর্ব। ইঞ্জিনিয়ারদের গায়ে যদি অতি মানুষের শক্তি থাকত, আর সেই শক্তির সাহায্যে যদি স্টার্লিং, ডাম্বারস্টন ও রেনফ্রু অঞ্চলের নদী, হ্রদ, মাঠ, বন সমেত 1000 ফুট পুরু নিরেট ভূত্বক তুলে ধরা যেত, তাহলে সেই প্রকাণ্ড ঢাকনার নিচে দেখা যেত এক সুবিশাল সুবিস্তীর্ণ গহ্বর এলাকা, যে গহ্বর এলাকার সঙ্গে সারা বিশ্বে কিছুটা তুলনা চলে শুধু কেন্টাকির ম্যামথ গুহার। কয়েকশো রকমারি আকারের গুহা দিয়ে গড়া সেই গহ্বর না বলে তাকে মৌচাক বললেই অবশ্য মানায়। মৌচাকের মতোই অগুন্তি গুহাকোষ, খেয়াল মতো সাজানো আর আকারে বিশাল, এত বিশাল যে মৌমাছি কোন ছাড়, প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় দানবিক পশু এবং টেরোড্যাকটিল জাতীয় উড়ন্ত খেচর বিভীষিকারাও স্বচ্ছন্দে বিহার করতে পারে তার রন্ধ্রে রন্ধ্রে। বহু অতিকায় রন্ধ্র বিশিষ্ট সেই গোলকধাঁধায় আছে সুরঙ্গের পর সুরঙ্গ, গ্যালারির পর গ্যালারি। তার কোথাও উচ্চতা এত বেশি যে উচ্চতম গির্জাও হার মেনে যায়, কোথাও বা মঠ মন্দিরের মতো সংকীর্ণতা, সরু সরু অলিগলি, কোথাও অনুভূমিক সরলতা, কোথাও বা উঁচু নিচু আঁকা বাঁকা চড়াই উতরাই। এক সুরঙ্গ থেকে অন্য সুরঙ্গ যাতায়াতের অজস্র পথ, অসংখ্য যোগাযোগ। খিলানের মতো হরেক রকম গহ্বরের বিশাল ছাদগুলোকে ধরে রেখেছে মোটা মোটা থাম। বালি পাথর আর স্লেট পাথরের থামগুলো বহু স্তরে আকীর্ণ, এবড়ো খেবড়ো, কয়লায় ঠাসা প্রতিটি সুরঙ্গ। বালি পাথর আর স্লেট পাথরের স্তরের মাঝে দামি কয়লার এমনি ঠাসাঠাসি যে মাথা ঘুরিয়ে দেবার পক্ষে তা যথেষ্ট। কয়লা তো নয়, যেন এই আজব খনির কৃষ্ণ রুধির, গোলকধাঁধার জটিলতার রন্ধ্রে সীমাহীন সমৃদ্ধি নিয়ে যার বিস্তার। ক্যালেডোনিয়ান খালের তলা দিয়ে উত্তরে দক্ষিণে প্রায় 40 মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে কল্পনাতীত এই সুবিশাল কয়লা খনি। গাঁইতির ঘা না পড়া পর্যন্ত এই খনির গুরুত্ব অবশ্য পুরোপুরি হিসাবে আসবে না। তা সত্ত্বেও সেখানকার কয়লার পরিমাণ যে কার্ডিফ আর নিউ ক্যাসেলের সম্মিলিত কয়লাকেও টেক্কা মারতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া এ খনিতে সুবিধাও অনেক। প্রকৃতি সেখানে নিজের হাতে স্তরের পর স্তর পাথর এমনভাবে সাজিয়ে রেখেছে, আর অবর্ণনীয় ভূকম্পনের ফলে থাম, গ্যালারি, সুরঙ্গ এমনভাবে গড়ে উঠেছে যে মানুষকে আর বাড়তি খাটতে হবে না। নিউ অ্যাবারফয়েলের সুরঙ্গগুলো প্রকৃতি নিজে বানিয়ে রেখেছে এমনিভাবে যেন সহজেই কয়লা তোলা যায়। সমস্তটাই অকল্পনীয়, মহাবিস্ময়কর, সন্দেহ নেই। প্রকৃতি একাই সাজিয়েছে বর্ণনাতীত সেই গোলকধাঁধা। হঠাৎ দেখলে মনে হবে মানুষের হাতে খোঁড়া যেন এই কয়লা খনি পরিত্যক্ত হয়ে পড়েছিল শত সহস্র বছর। সহসা এখন বুঝি তার পুনরাবিষ্কার ঘটল, কিন্তু তা তো নয়। এ সম্পদ পরিত্যাগ করে যাওয়া মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। মানুষ নামের উই পোকার দাঁতের কামড় কোনোদিনই পড়েনি স্কটল্যান্ডের এই ভূখণ্ডে। বিস্ময়কর এই কীর্তির জন্য দায়ী একমাত্র প্রকৃতি স্বয়ং। মিশরীয় গোলকধাঁধা বা রোমীয় বিবর সমাধিও তুচ্ছ মনে হয় এর কাছে। এর কিছুটা তুলনা চলে শুধু সেই বিখ্যাত ম্যামথ গুহার সঙ্গে। ম্যামথ গুহার বিস্তার 20 মাইলেরও বেশি। 226টা চওড়া সড়ক, 11টা হ্রদ, 7টা নদী, 8টা জলপ্রপাত, 32টা নিতল পাতকুয়া আর 57টা গম্বুজ নিয়ে গড়ে উঠেছে সেখানকার প্রকৃতির রাজ্য। কয়েকটা গম্বুজের উচ্চতা নাকি 450 ফুটেরও বেশি। ম্যামথ গুহার মতোই নিউ অ্যাবারফয়েলের স্রষ্টা মানুষ নয়, প্রকৃতি নিজে। অতুলনীয় সম্পদে ভরা এই নতুন পাতাল সাম্রাজ্যের আবিষ্কার সম্ভব হল শুধু একমাত্র বুড়ো সাইমন ফোর্ডের দিবারাত্রির প্রচেষ্টায়। 10 বছরের পরিশ্রম, সহজাত অনুভূতি ও অটুট আত্মবিশ্বাস এই সবকটির দুর্লভ সম্মেলন ঘটায়, যা অন্যেরা কল্পনাও করতে পারে না। বৃদ্ধ সাইমন পেলেন সেই অভাবনীয় পুরস্কার। মনে প্রশ্ন জাগে, 10 বছর আগে এই নয়া দুনিয়ার তোরণ পথে এসে জেমস্টারের খনিও কেন স্তব্ধ হয়ে গিয়েছিল? একমাত্র ভুল বা দূরদৃষ্ট ছাড়া তাকে আর কি বলা যায়? এই ধরনের কাজকর্মে ও পরীক্ষা নিরীক্ষায়
এ জাতীয় কাণ্ড হামেশাই ঘটে। পাতাল রাজ্যকে মনুষ্যবাসের উপযোগী করে তুলতে হলে দরকার সূর্যালোকের। দিনের পক্ষে বিশেষ কোনো তারকার কিরণ হলেও চলবে। জল জমেছে সে রাজ্যের অগণিত গহ্বরে, তাই পুকুর, ডোবা, সরোবরের অভাব নেই। এক একটা সরোবর তো লেক ক্যাটরিনকেও হার মানায়, এত বড়। লেক ক্যাটরিন অবশ্য এই পাতাল রাজ্যের ঠিক ওপরেই। ঢেউ, স্রোত বা জোয়ার ভাটার খেলা কোনোদিন দেখা যায়নি পাতালের সেই নদী সরোবরে। বার্জ বা ওক গাছের শাখা বাতাসে আন্দোলিত হয়নি তার তীরে, পাহাড়ের ছায়াও কাঁপেনি তার জলপৃষ্ঠে। সেকেলে গথিক দুর্গের মহাকায় প্রতিবিম্বও পড়েনি ছলছল জলে। স্টিমবোট কোনোদিন সেখানকার জল তোলপাড় করেনি, পড়েনি আলোর প্রতিফলন। সূর্যের চোখ ধাঁধানো কিরণ, চাঁদের মন ভোলানো আলোর ঝিকিমিকি কোনোদিন দেখা যায়নি সেখানকার আয়নার মতো স্বচ্ছ স্থির জলে। কিন্তু একদিন আসবে যেদিন ইলেকট্রিক তারকার ঝলমল আলোয় ঝকমক করবে নদী সরোবর। অসংখ্য শাখা প্রশাখা খাল নালায় সংযুক্ত হয়ে গড়ে উঠবে বিচিত্র জলপথ। গাছপালা কোনোদিনই পাতাল সাম্রাজ্যে দেখা যাবে না, কিন্তু দেশশুদ্ধ লোককে সে ঠাঁই দিতে পারবে। কয়লা যখন আবার ফুরোবে, শুধু এই পাতাল সাম্রাজ্যে নয়, নিউ ক্যাসেল, আলোয়া এবং কার্ডিফেও, তখন নাতিশীতোষ্ণ এই ভূগর্ভে এমন একটা দিন আসা বিচিত্র নয় যখন সেখানে দেখা যাবে এমনি ভিড় যে গ্রেট ব্রিটেনের গরিবরা মাথা গোজবার আশ্রয়টুকুও পাবে কিনা কে বলতে পারে। এই ঘটনার 3 বছর পরের কাহিনী। স্টার্লিংশায়ারে বেড়াতে এসে ট্যুরিস্টরা গাইড বুক খুললেই দেখে নিউ অ্যাবারফয়েলের নাম। ভ্রমণ বিলাসীদের পক্ষে নাকি এই খনি একটা বিরাট আকর্ষণ, কারণ নিউ অ্যাবারফয়েল একমেবা দ্বিতীয়ম। স্টার্লিংশায়ার থেকে মাত্র কয়েক ঘন্টা গেলেই খনির প্রবেশপথ। বিপদের সম্ভাবনা না থাকায় জমি থেকে 1500 ফুট ভূগর্ভে নামতে দর্শকদের বুক কাঁপে না। ক্যালেন্ডার থেকে 7 মাইল দক্ষিণ পশ্চিমে গেলেই শুরু হয়েছে একটা ঢালু সুড়ঙ্গ। সুড়ঙ্গের প্রবেশপথে দেখা যাবে বিশাল গম্বুজ, বুরুজ আর খাঁজকাটা পাঁচিল, যেন কেল্লার মুখে তোপ দাগবার সুসজ্জিত ব্যবস্থা। প্রকাণ্ড এই টানেল ঢালু হয়ে নেমে গিয়েছে এবং মিশেছে দানব গৃহের মতো বিশাল ভূপ্রকোষ্ঠের সঙ্গে। ধরিত্রীর জঠর যেন খুবলে নেওয়া হয়েছে সেখানে। জলের চাপে চালিত ওয়াগনে রেলপথ বেয়ে গড়গড় করে ঘণ্টাখানেক গেলেই যাত্রীরা পৌঁছে যায় কোল টাউনে, অর্থাৎ কয়লা নগরীতে। নামটা অদ্ভুত সন্দেহ নেই, কিন্তু মাটির তলায় পৃথিবীর উদরে যে গাঁয়ের পত্তন ঘটেছে, এ নাম ছাড়া অন্য কোনো নামও তাকে মানায় না। কয়লা নগরীতে পৌঁছে দর্শকরা দেখতে পায় বিদ্যুৎ শক্তির আশ্চর্য খেলা, দেখে কি আশ্চর্য উপায়ে পাতাল নগরীকে তাপ আর আলো জুগিয়ে চলেছে ইলেকট্রিসিটি। ভেন্টিলেটরের কাজ চালানোর মতো সরু সরু অগন্তি সুড়ঙ্গ আছে নিউ অ্যাবারফয়েলে, কিন্তু তা দিয়ে পর্যাপ্ত আলো আসে না। তাই ডায়নামোর বিদ্যুৎ দিয়ে সূর্যের মতন আলোর চাকতি জ্বালানো হয়েছে খিলানের ফাঁকে, থামের গায়ে বা উঁচু ছাদে। সূর্য ছাড়া নকল তারা ঝিকিমিকিও দেখা যায় ইলেকট্রিক বাতির কল্যাণে। যন্ত্রপাতি রাখা হয় বায়ুশূন্য আধারে, তাই ফায়ার ড্যাম্পে স্ফুলিঙ্গ ঠিকরে পড়ার কোনো ভয় নেই, বিস্ফোরণের সম্ভাবনাও নেই। কয়লা নগরীর ঘরে ঘরেই এমনি ব্যবস্থা, বিদ্যুৎ বাতির সুবিধে আছে, কিন্তু বিস্ফোরণের ভয় নেই। কয়লা তোলা শুরু হয়েছে। কার্বন সমৃদ্ধ পাথরের দাম যে কত, হিসেব করে তার নাগাল পাওয়া যায়নি। অনেকগুলো সুড়ঙ্গ দিয়ে সরাসরি খনি থেকে ওপরের জমিতে কয়লা তোলার ব্যবস্থা হয়েছে। হাইড্রোলিক রেলপথ রাখা হয়েছে শুধু কয়লা নগরীর বাসিন্দাদের যাতায়াতের জন্য। হলঘরের মতো বিশাল যে গহ্বরে আটক হয়েছিলেন প্রথম অভিযাত্রী দল, তার গড়ন অনেকটা রাজদরবারের খিলানওয়ালা আকাশ ছোঁয়া গম্বুজের মতো। লম্বা লম্বা থামগুলোর মাথা দেখা যায় না। এক একটা থামের দৈর্ঘ্য কমসে কম 300 ফুট। এই উচ্চতার সঙ্গে তুলনা চলে শুধু কেন্টাকি গুহার সেই ম্যামথ ডোমের। মার্কিন মুলুকে যত প্রাকৃতিক গুহা আছে, ম্যামথ ডোম তাদের মধ্যে বৃহত্তম। অনায়াসে 5000 লোক সেখানে কুলিয়ে যায়। নিউ অ্যাবারফয়েলের পাতাল ঘরের বিশালতাও হুবহু তাই, গড়নও সেই রকম। শুধু পর্বত গুহার ছাদ ভেদ করে
ঝরে পড়া চুনের জলে সূচ্যগ্র ঝাড়ির বদলে কয়লার খোঁচা, পাথরের চাপে ঠেলে বেরিয়ে আসা সেই খোঁচা কয়লার চাকচিক্যও নাকি দেখবার মতো। গম্বুজের ঠিক নিচে একটা হ্রদ, বিশালতার দিক দিয়ে যে হ্রদের সঙ্গে একমাত্র ম্যামথ গুহার ডেড সির তুলনা চলে। স্বচ্ছতোয়া সরোবরে খেলে বেড়ায় বিস্তর মিন, কিন্তু সে মাছের চোখ নেই। ইঞ্জিনিয়ার স্টার এই হ্রদের নাম দিয়েছেন লেক ম্যালকম। সাইমন ফোর্ডের নতুন বাড়ি এখানেই গড়ে উঠেছে। 5টা জানালা দিয়ে দেখা যায় লেক ম্যালকমের স্থির জলরাশি। মাস দুয়েক পরে পাশেই আরেকটা বাড়ি তৈরি হলো। এ বাড়িতে আস্তানা গাড়লেন জেমস স্টার। খনি শ্রমিকদের সারি সারি স্থায়ী নিবাস লেক ম্যালকমের তীর আর খিলানের নিচে গড়ে উঠল। একে একে সবাই নেমে এলো পাতাল খনির ডেরায়। ধীরে ধীরে গড়ে উঠল কয়লা নগরী। দেখতে দেখতে হ্রদের তীরে টিলার চূড়ায় একটা গির্জাও মাথাচাড়া দিল। সুউচ্চ খিলান আর বহু উঁচুতে হারিয়ে যাওয়া থামের সারি থেকে ঝুলন্ত ইলেকট্রিক বাল্বের উজ্জ্বল আলোয় যখন ঝলমল করে পাতাল নগরী, তখন ফ্যান্টাসি রাজ্যের মতো অপরূপ হয়ে ওঠে কোল টাউন। দর্শকরা বিহ্বল হয়ে পড়ে। ফলে মুখে মুখে প্রকৃতির ফ্যান্টাসি ল্যান্ডের খবর ছড়িয়ে গেল দেশে দেশে। কয়লানগরীর বাসিন্দাদের বুক ফুলে ওঠে এমন খাসা একটা রাজ্যে থাকার সুযোগ পেয়ে। ওপরের পৃথিবীতে যাবার নাম করে না কেউ। জেমস স্টার আর সাইমন ফোর্ডও মন প্রাণ সঁপে দিয়েছেন কোল টাউনে। ওপরের দুনিয়ায় না যাওয়ার একটা ছুতো বার করেছেন সাইমন। বলেন, হ্যাঁ, ওইখানে তো 12 মাসই বৃষ্টি। কথাটা একেবারে মিথ্যে নয়। সে তুলনায় পাতালপুরীর নাতিশীতোষ্ণ আবহাওয়া বাস্তবিকই আদর্শ স্থানীয়। ফলে 3 বছরের মধ্যেই জমজমাট হয়ে উঠল কয়লা নগরী। এই সময়ের মধ্যে অনেক শিশুও ভূমিষ্ঠ হল, কিন্তু রোদ্দুর কি জিনিস তা তারা জানল না। পৃথিবীর আলো কোনোদিন দেখল না। মেলরোজ ফার্ম ছেড়ে ফুর্তিবাজ জ্যাক রিয়ান ফিরে এলো নিউ অ্যাবারফয়েলে কয়লা ভাঙার কাজে। সঙ্গে এলো ব্যাকপাইপ আর অন্যান্য গান বাজনার সরঞ্জাম। সাইমন ফোর্ডের নবগৃহে ছোট্ট একটা ঘরে ডেরা নিল সে। গান গেয়ে আর আজগুবি গল্প বলে আসর জমাতে তার জুড়ি নেই। শ্রমিক হিসেবেও তার দক্ষতা কম নয়। তাই 6 মাস যেতে না যেতেই ফোরম্যানের পদে উন্নীত হল জ্যাক। একদিন কথা প্রসঙ্গে রোমাঞ্চকর সেই অভিযানের গল্প হচ্ছে। সাইমন ফোর্ড বললেন, জ্যাক না থাকলে সেদিন আমরা কেউ বাঁচতাম না। প্রতিবাদ করল জ্যাক। বলল, আমি তো নিমিত্ত মাত্র। আপনাদের বাঁচিয়েছে এই খনির উপদেবতা, তোমার মুন্ডু। বলল হ্যারি, তোমার মতো কুসংস্কার থাকলে ওই সেই রকমই মনে হয় বটে। কুসংস্কার কিনা সেদিন আমরা দেখেছি। অত দৌড়েও তো আলে আর আলোর নাগাল পাইনি। লণ্ঠন নিয়ে ঘৌড়দৌড় করিয়েছে আমাদের, তারপর অদৃশ্য হয়ে গেছে চোখের সামনে থেকেই। ফোর্ড বললেন, ব্যস্ত আলে আর আলোর রহস্য একদিন আমরা ভেদ করবই। যেদিন জানবেন সেদিন কপাল খুবই মন্দ, বলল জ্যাক। দেখা যাক। নিউ অ্যাবারফয়েলের নারী নক্ষত্র জানে কয়লা নগরীর সকলে, কিন্তু হ্যারি যত খবর রাখে ততটা আর কেউ জানে না। পাতালপুরীর রহস্যময় গোলক ধাঁধা তার মুখস্থ হয়ে গেছে। খনির কোন অংশে গেলে মাথার ওপর ফিফথ অফ ক্লাইড পাওয়া যাবে এবং লক লোমন্ড আর লেক ক্যাটরিন কদ্দূর পর্যন্ত বিস্তৃত তা তার নখদর্পণে। খনির কোন থামগুলো মাথার ওপর গ্র্যাম্পিয়ান পর্বতমালা ধরে রেখেছে, কোন খিলান ডাম্বারটনের বনেদের কাজ করছে, সে খবর হ্যারি ছাড়া কেউ বলতে পারে না। কোন জলাশয়ের ঠিক ওপর দিয়ে ব্যালক থেকে ট্রেন চলেছে, স্কটল্যান্ডের উপকূল ঠিক কোথায় শেষ হলো, কোথায় শুরু হলো সমুদ্র, তা গড়গড় করে বলে যায় হ্যারি। বছরের যে সময়ে রাত আর দিনমান ঠিক সমান হয়, সেই 21শে মার্চ বা 22শে সেপ্টেম্বরের দিন সে তাণ্ডব সমুদ্রের প্রলয় গর্জন পাতালে দাঁড়িয়ে শুনিয়ে দেয় দর্শকদের। হাতে লণ্ঠন ঝুলিয়ে ভূগর্ভের গোলকধাঁধায় টো টো করতে পেলে আর কিছুই চায় না হ্যারি। শালতি নিয়ে সে জলে জলে ঘোরে। পাতালপুরীতে অনেক বুনো পাখি বাসা বেঁধেছে। মাছলোভী পাখি থেকে শুরু করে কাদা খোঁচা, পাতিহাঁস, পিনটেলস ইত্যাদি অনেক পাখি আছে সে দলে। বন্দুক নিয়ে এদের শিকার করা হ্যারির আরেক নেশা। পাকা নাবিক যেমন দূর দিগন্ত দেখে অভ্যস্ত, হ্যারির চোখ তেমনি অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছে। দিন রাত ডানপিটের মতো টোটো করলেও একটা বিপুল আশা কিন্তু অনির্বাণ দীপশিখার মতোই জ্বলছে হ্যারির অন্তরে। বহু বাধা, বহু বিপদ, বহু বিঘ্নের মধ্যে
অতর্কিতে আবির্ভূত হয়ে যে রহস্যময় শরীরী বা অশরীরী তার প্রাণ বাঁচিয়েছে, বন্ধু ও বাবা মার জীবন রক্ষা করেছে, সেই মঙ্গলময় প্রহেলিকার জট একদিন সে ছাড়াবেই ছাড়াবে। তবে একদিক দিয়ে নিশ্চিন্ত হওয়া গেছে, নিউ অ্যাবারফয়েল আবিষ্কারের আগে পর্যন্ত বুড়ো সাইমনের ফ্যামিলির ওপর ধারাবাহিকভাবে যে চোরা আক্রমণ চলেছিল আর তার পুনরাবৃত্তি ঘটেনি। তাই নিরবচ্ছিন্ন শান্তি বিরাজ করেছে আশ্চর্য নগরী কোল টাউনে। আমোদ প্রমোদের অভাব নেই মোটেই। অবসর বিনোদনের ঢালাও ব্যবস্থা রয়েছে। প্রতি রবিবারে কখনো জলে গুহায় দল বেঁধে যাওয়া, কখনো চড়ুইভাতির আয়োজন হয়, আর হয় গান বাজনা। শোনা যায় ব্যাকপাইপ সঙ্গীত। স্কটল্যান্ডের জাতীয় বাদ্যযন্ত্রের সেই রাগিনী শুনে লক ম্যালকমের তীরে দৌড়ে আসে কয়লা নগরীর বাসিন্দারা। হাইল্যান্ড কস্টিউম পরে তখন নাচ জুড়ে দেয় জ্যাক রিয়ান। সাইমন ফোর্টকিয়ার সাথে বলেন, কোল টাউন স্কটল্যান্ডের রাজধানীকে হারিয়ে দিতে পারে, কারণ এ রাজ্যে শীতের কামড় নেই, গ্রীষ্মের দাবদাহ নেই, চিমনির ধোঁয়াও নেই। হেসে খেলেই দিন কাটছে পাতালবাসীদের। দুঃসাহসী অভিযাত্রীদের স্বাদ মিটেছে, কাজেই আর চাই কি। কিন্তু হ্যারি যেন দিনকে দিন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছে। অন্ধকার জল বিবরে সে সঞ্চরণ করে অবসর পেলেই, আর দিন রাত কি যেন ভাবে। অমন যে দিল খোলা আমুদে সখা জ্যাক, সেও হ্যারির মনের নাগাল ধরতে পারে না। হাসি ঠাট্টাও চলে তাই নিয়ে। সেদিনও জ্যাক এ নিয়ে ঠাট্টা করছে হ্যারিকে। হ্যারি নিশ্চুপ, কোনো জবাবই দিচ্ছে না। শেষে এক সময় সে বললে, একটা কথা শুনে রাখ জ্যাক, এই খনির অদৃশ্য উপদেবতাকে একদিন আমি দৃশ্যমান করবই করব। কেন, পেতনির কান মলে দিবি বুঝি? হ্যাঁ, একজনের কান মলবো আর একজনকে মাথায় তুলে নাচবো, কারণ একজন আমাদের খতম করতে চেয়েছে আর একজন আমাদের বাঁচিয়েছে। জ্যাক সিরিয়াস হয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলল, আমার তো মনে হয় এ কীর্তি দুজনের নয়, একজনেরই। নির্ঘাত কোনো পাগলের। পাগলা না কচু, পাগল কখনো রকম ঠান্ডা মাথায় মই পুড়িয়ে খুন করবার প্ল্যান আটে না। কিন্তু পাগল না হলে 3-3টে বছর সেরকম ডুবো মারত না। হ্যারি এবার অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে জ্যাকের দিকে, তারপর ফিসফিস করে বলে এক আশ্চর্য কাহিনী। জ্যাক, নিউ অ্যাবারফয়েলের 5 মাইল পশ্চিমে পাথরের স্তূপ যেখানে মাথার ওপর ওই বেন লোমন্ডকে ধরে রেখেছে, সেখানে একটা কুয়ো আমি দেখেছি। একদম খাড়াভাবে পাতালে নেমে গেছে কুয়োটা। সপ্তাহখানেক আগে আমি কুয়োটার গভীরতা মাপতে গেছিলাম। দড়ি নিচে নামিয়ে দিচ্ছি, সেই সঙ্গে নিজেও ঝুঁকে পড়েছি। এমন সময় আমার মনে হলো যেন কুয়োর ভেতরে বাতাস অস্থির হয়ে উঠেছে, অতিকায় কোনো ডানার ঝটপটানিতে। জ্যাক হতবাক। শেষে বলল, পাখিটা কি ঢুকেছে বোধহয়? না জ্যাক, আজ সকালে আমি আবার গেছিলাম কুয়োর ধারে। গিয়ে কি শুনলাম জানো? কি? গোঙানি। কুয়োর ভেতরকে যেন গোঙাচ্ছে। গুঙানি? জ্যাক যেন গুঙিয়ে ওঠে, তারপর সামলে নিয়ে একটু পরে বলে, নিশ্চয়ই বাতাসের শব্দ, আর নয়তো নির্ঘাত কারো বিচলেমো। আমি কাল সে রহস্য ভেদ করব, বুঝলি? দৃঢ় কণ্ঠে হ্যারি এবার বলল। তার মানে? আগামীকাল কুয়োর মধ্যে আমি নামছি। বলছিস কি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? কিন্তু হ্যারিকে টলানো গেল না। পরের দিন ভোর 6টায় দড়িদড়া ইত্যাদি নিয়ে হ্যারি রওনা হলো পাতাল কুয়োর দিকে। নাচার জ্যাক অবশ্য সঙ্গেই আছে। এছাড়াও সঙ্গে গেল আরও 3 জন শ্রমিক বন্ধু। এ অভিযানের বিন্দু বিসর্গও জানানো হলো না জেমস স্টার বা সাইমন ফোর্ডকে। 10 ফুট লম্বা দড়ি নামিয়ে দেওয়া হলো কুয়োর মধ্যে। এক প্রান্ত বাঁধা হলো হ্যারির কোমরে, উরুতে এবং বাহুমূলে। ফলে খালি রইল 2 হাত। কোমরের বেল্টে রইল সেফটি ল্যাম্প, আর চামড়ার খাপে ধারালো ছোড়া। কুয়োর মুখ প্রায় 12 ফুট চওড়া। একটা কাঠের বর্গা ফেলে দেওয়া হলো আড়াআড়িভাবে। দড়ির অপর প্রান্ত বাঁধা হলো বর্গার ঠিক মাঝখানে। তারপর বন্ধুরা আস্তে আস্তে দড়ি ধরে নামিয়ে দিল হ্যারিকে। অকুত ভয় হ্যারি নামতে লাগলো ধীরে ধীরে। সেকেন্ডে মাত্র ফুটখানেক। কুয়োর ঠিক মাঝখান দিয়ে নামবার দরুন আলোটা ঘুরে ঘুরে পড়তে লাগলো কালো দেওয়ালে। খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখতে লাগলো হ্যারি। তেলতেলে পাথরের দেওয়ালে বৈচিত্র্য কিছু নেই। এত মসৃণ পাথর বেয়ে ওপরে ওঠা কারো পক্ষেই সম্ভব নয়। যে কোনো অভাবিত বিপদের জন্য তৈরি রইল হ্যারি। হুঁশিয়ার মন, তীক্ষ্ণ চোখ আর সজাগ কান নিয়ে
সে নামল আরও মিনিট দুয়েকের পথ, অর্থাৎ প্রায় 120 ফুট। গহ্বরের গায়ে গলি সুড়ঙ্গ আশা করেছিল হ্যারি, কিন্তু তেমন কিছুই দেখতে পেল না। দেখল শুধু কুয়োটা ফানেলের মতো নিচের দিকে সরু হয়ে যাচ্ছে, আর একটা টাটকা বাতাসের প্রবাহ তলার দিক থেকে ওপরে আসছে। নিশ্চিম অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোয় পথ দেখে দেখে আরও নামতে লাগলো হ্যারি। থমথমে নৈঃশব্দ যেন শ্বাসরোধ করে তোলে। অন্ধকারের রহস্য এখনো নিষ্ক্রিয়, এখনো থাবা বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েনি ঝুলন্ত হ্যারির ওপর। গা ছমছম করে হ্যারির। খাপ থেকে ছোরা টেনে নিয়ে বাগিয়ে ধরে শক্ত মুঠোয়। 180 ফুট নামবার সঙ্গে সঙ্গে দড়ি আলগা হয়ে যায়, অর্থাৎ কুয়োর তলদেশ এসে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে হ্যারি। দারুণ ভয় ছিল, যে কোনো মুহূর্তে ওপরের দড়ি হয়তো কেউ কেটে দেবে, কিন্তু দড়ি তো কাটলই না, উপরন্তু ঘাপটি মেরে কারো বসে থাকার মতো চাতাল টাতালও মসৃণ দেওয়ালে চোখে পড়েনি। কুয়োর তলদেশে জায়গা খুবই কম। কোমরের বেল্ট থেকে লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে গেল হ্যারি। দেখল অনুমান মিথ্যে নয়, ছোট্ট একটা সুড়ঙ্গ জেগে উঠল লণ্ঠনের আলোয়। সরু মুখ, এত সরু যে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হলো। কিন্তু কিছু দূর যেতে না যেতেই ভীষণ চমকে উঠল হ্যারি। কিসে যেন বাধা পেল সে, বাধাটা যেন মানব দেহের। চমকে সরে আসে হ্যারি, কিন্তু পর মুহূর্তেই আবার এগোলো। হাত বুলিয়ে দেখল বরফের মতো ঠান্ডা একটা দেহ। গা ঠান্ডা বটে, তবে পুরোপুরি নয়। শরীরে উত্তাপ যেন একটু অনুভব করা যায়। তৎক্ষণাৎ টেনে হিচড়ে দেহটাকে সুড়ঙ্গের মুখে নিয়ে এলো হ্যারি। লণ্ঠনের আলোয় কি দেখল একটা শিশু। অস্ফুট চিৎকার করে ওঠে হ্যারি। ভালো করে নজর করতেই দেখল শিশুটি তখনও জীবিত। ক্ষীণ শ্বাস প্রশ্বাস বইছে, এত ক্ষীণ যে কোনো মুহূর্তেই তা হয়তো স্তব্ধ হয়ে যেতে পারে। আর দেরি করা যায় না, সবকিছু ভুলে গেল হ্যারি। চটপট দড়ি বাঁধল কোমরে, বাঁ হাত দিয়ে বাচ্চাটাকে জাপটে ধরল বুকের ওপর। ডান হাতের মুঠোয় রইল ছোরা। টান দিল সে দড়িতে। সংকেত ওপরে পৌঁছতেই দড়ি টান টান হয়ে গেল। ধীরে ধীরে শূন্যে উঠতে লাগলো হ্যারি। মিনিট কয়েক কিছুই ঘটল না, যেন ভয়ের কোথাও কিছু নেই। তারপরেই আচম্বিতে কুয়োর তলদেশ থেকে ভেসে এলো একটা দমকা হাওয়ার শব্দ। বাতাস যেন তোলপাড় হয়ে যাচ্ছে। চকিতে নিচের দিকে তাকালো হ্যারি। আলো আধারী ছায়া মায়ায় দেখল আবছা মতো কি যেন একটা ক্রমশ উঠে আসছে ওপর দিকে, আসছে। তারপরেই সাঁ করে গা ঘেঁষে উঠে গেল বস্তুটা। অতিকায় একটা পাখি। কি পাখি তা দেখা গেল না, শুধু দেখা গেল বিশাল ডানার প্রচণ্ড ঝাপটায় বাতাসে ঝড় তুলে এক উড়ন্ত বিভীষিকা উঠে গেল উপরে। শূন্য পথে উঠেই থমকে গেল পাখিটা, দুলে উঠল পলকের জন্য। পর মুহূর্তেই ভয়ঙ্কর ভঙ্গিমায় ঝাঁপিয়ে পড়ল হ্যারির ওপর। আত্মরক্ষার জন্য শুধু একটা হাতই মুক্ত আছে হ্যারির। ছোড়াশুদ্ধ সেই হাত ঘুরিয়ে সাংঘাতিক চঞ্চুর মরণ কামড় সে এড়িয়ে গেল কোনো মতে। পাখিটার নজর কিন্তু বাচ্চার ওপর নেই। যত আক্রোশ তার হ্যারির ওপর। দড়ি ঘুরছে, তাই ছোড়া মেরে পাখিটাকে খতম করা গেল না। আবার ঝাঁপিয়ে পড়ল পাখিটা, আবার। অন্ধকারে কিছু দেখা না গেলেও আওয়াজ শোনা যাবে, এই আশায় এবার বিকট গলায় চেঁচাতে লাগলো হ্যারি, জ্যাক, বাঁচাও। সে ডাক ওপরে পৌঁছল নিশ্চয়ই, তাই দড়িতেও টান পড়ল আগের চেয়ে বেশি। দ্রুত ওপরে উঠতে লাগলো হ্যারি, কিন্তু তখনও 80 ফুট উঠতে বাকি। এমন সময় পাখিটা রণনীতি পাল্টালো। সোজাসুজি আক্রমণ না করে হ্যারির মাথার 2 ফুট ওপরে, মানে হাতের নাগালের ঠিক বাইরে, দড়ি আঁকড়ে ধরে চঞ্চুর আঘাতে দড়ি কাটতে লাগলো। কি ভয়ানক! হ্যারির চুল খাড়া হয়ে গেল অবস্থা দেখে। একটা সুতো কেটে গেল। একটু একটু করে ছেঁড়া জায়গাটা আরও ছিঁড়ছে। আর বিষম আতঙ্কে সেই দৃশ্য দেখছে হ্যারি, শূন্যে ঝুলতে ঝুলতে। নিদারুণ নিরাশায় বুক ফাটা চিৎকার করে ওঠে হ্যারি। দ্বিগুণ বোঝার দরুন আরও সুতো ছিঁড়ল। এখন বাকি শুধু আধখানা দড়ি। ছোড়া ছুঁড়ে ফেলে দিল হ্যারি। অমানসিক চেষ্টায় দড়ি ছেঁড়ার ঠিক আগের মুহূর্তে হাত বাড়িয়ে খপ করে ধরে ফেলল ছেঁড়া অংশের ঠিক আগের দড়িটুকু। ডান হাতের শক্ত মুঠোয় প্রাণপণ শক্তিতে চেপে ধরেও মনে হলো দড়ি হড়কে গলে যাচ্ছে মুঠোর মধ্যে দিয়ে। কোলের বাচ্চাটা ফেলে দিয়ে 2 হাতের মুঠো দিয়ে দড়ি আঁকড়ে ধরতে পারত হ্যারি, কিন্তু কথাটা ও ভাবতেও পারল না। জ্যাক, রিয়ান আর তার 3 সঙ্গী হ্যারির আর্তচিৎকার শুনে ঘাবড়ে গিয়েছিল। লম্বা লম্বা টানে আরও তাড়াতাড়ি দড়ি টেনে তুলতে লাগলো ওরা।
হ্যারির কিন্তু শক্তি ফুরিয়েছে, মুখ টকটকে লাল হয়ে গেছে। ছেঁড়া দড়ি ওপরে পৌঁছবে বটে, কিন্তু হ্যারি বোধহয় আর পৌঁছবে না। চোখ বন্ধ করল হ্যারি, খুলল পরক্ষণেই, দেখল বিশাল পাখিটা ভয় পেয়ে অদৃশ্য হয়ে গেছে। দড়ির শেষ প্রান্তটা মুঠির মধ্যে পৌঁছেছে। আরও কিছুক্ষণ, মুঠোর মধ্য থেকে এইবার পিছলে যাবে খুঁটটা। এই গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সবল হাতে শিশু সমেত হ্যারিকে ধরে ফেলল ওর বন্ধুরা, টেনে তুলল কুয়োর পাড়ে। স্নায়ু আর সইতে পারল না। বন্ধুদের কোলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল হ্যারি। ঘণ্টা দুয়েক পরে হ্যারি তখনও অজ্ঞান। বাচ্চাটার প্রাণ ধুকধুক করছে দেখে জ্যাক রিয়ান তাকে কটেজে নিয়ে গেল। সাঙ্গপাঙ্গরা সঙ্গে গেল। বুড়ো সাইমন ফোর্ড তখন অ্যাডভেঞ্চারের বৃত্তান্ত শুনছে। ম্যাগি তখন বাচ্চার সেবায় ব্যস্ত। হ্যারি যাকে শিশু ভেবেছিল, আসলে সে শিশু নয়, কিশোরী। বছর 15-16 বয়স। মেয়েটির দুই চোখের বিহ্বলতা আর ক্লিষ্ট মুখের শীর্ণতা দেখলে মায়া লাগে। দিবালোকের অভাবে চামড়ার রং ফ্যাকাশে, অনেক কষ্ট পাওয়ার ফলে মুখ অতিশয় শীর্ণ। শরীর তো নয়, যেন কখানি হাড়ের সমাবেশ। এত রোগা, এত পাতলা, সব মিলিয়ে অদ্ভুত হলেও কমনীয়। জ্যাকরিয়ান দেখে শুনে সেই কিশোরীকে পরী বলে বসল। পরী না হলে এমনি অলৌকিকভাবে কারো আবির্ভাব ঘটে না। অন্ধকারের মধ্যে পরীর জীবন যেভাবেই কাটুক না কেন, ও কিশোরী যে মানবী নয় সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। মেয়েটির মুখের গড়নও যেন কেমন কেমন। বাতির আলোয় ফেলফেলে চাহনিও মানবিক নয়। যেন বেজায় ঘাবড়ে গিয়েছে পরী মেয়েটি। যা কিছু দেখছে তাই নতুন লাগছে, তাই অবাক হচ্ছে। ম্যাগির বিছানায় শুয়ে আছে সেই পরী মেয়ে। একটানা লম্বা ঘুমের পর চোখ মেলে চাওয়ার মতোই আস্তে আস্তে যেন নবজীবনের সঞ্চার ঘটছে তার মধ্যে। ম্যাগি তাই দেখে ঝুঁকে পড়ল। মোলায়েম গলায় শুধল, তোমার নাম কি মা? নীল, বলল পরী মেয়ে। তোমার কষ্ট হচ্ছে নীল? যন্ত্রণা হচ্ছে? খিদে পেয়েছে, অনেক দিন না খেয়ে আছি। এই কটি কথা শুনেই ম্যাগি বুঝল নেল কথা বলায় অভ্যস্ত নয়। তাছাড়া নেলের ভাষা সেকেলে গেলিক ভাষা। সাইমনের ফ্যামিলিতে মাঝে মাঝে এ ভাষায় কথা বলা হয়, তাই ম্যাগির বুঝতে অসুবিধে হলো না। সঙ্গে সঙ্গে সে খাবার নিয়ে এলো। খাওয়ার ধরন দেখে মনে হলো স্রেফ না খেয়েই মরতে বসেছিল নেল। কে জানে অন্ধকার পাতাল গহ্বরে কদিন এভাবে ছিল ও। ম্যাগি জিজ্ঞেস করল, গর্তের মধ্যে কতদিন ছিলে নীল? নেল জবাব দিল না। মনে হলো প্রশ্নটা ধরতেই পারেনি। ম্যাগি আবার শুধল, আন্দাজ কতদিন? দিন। আস্তে আস্তে এমনভাবে বলল নেল যেন দিন শব্দটার কোনো মানেই ওর জানা নেই। ম্যাগি পরম স্নেহ ভরে নেলের হাত ধরল, মিষ্টি হেসে বলল, তোমার বয়স কত নীল? আবার মাথা নাড়ল নেল। ম্যাগি বলল, কত বছর তোমার বয়স? বছর? এ শব্দটাও যে নেলের জানা নেই তা ওর মুখ দেখেই বোঝা গেল। সাইমন, হ্যারি, জ্যাক আর সবাই গভীর সমবেদনায় মুখ হয়ে রইল। মোটা খসখসে পশমের নোংরা পোশাকে কিশোরী নেলের অসহায় অবস্থা প্রত্যেকের মন বেদনায় ভরিয়ে তোলে। হ্যারির ঘোর তখন কেটে গেছে। পলকা মেয়েটার করুণ চাহনি ওকে বিষম বিচলিত করে তোলে। বিছানার কাছে গিয়ে সে নেলের হাত মুঠোয় তুলে নিল, চোখে চোখ রাখল। করুণ হাসি ছায়ার মতো ভেসে গেল নেলের রক্তহীন অধরের ওপর দিয়ে। হ্যারি বলল, নেল, খনির তলায় আর কি ছিল? একলা? একলা, একলা। অকস্মাৎ চেঁচিয়ে উঠল নেল। সোজা উঠে বসল। আতঙ্ক ফুটে উঠেছে তার হাবভাবে। হ্যারির চোখে চোখ রেখে যে চাহনি নরম হয়ে এসেছিল আবার তা উদ্ভ্রান্ত হয়ে ওঠে। কেউ নেই, বড় একলা। পাগলের মতো নেল বারবার বলে, তারপর আবার এলিয়ে পড়ে, যেন বসে থাকবার শক্তিও নিঃশেষ হয়েছে তার। ম্যাগি বলে, আহারে, বেচারি বড় কাহিল হয়ে পড়েছে। নেলকে ধরে সে শুইয়ে দিল আবার। বলল, ঘুমুক, ঘন্টা কয়েক ঘুমুক, খেয়ে দিয়ে গায়ে শক্তি আসুক, তারপর অন্য কথা। এসো সাইমন, হ্যারি, ওকে ঘুমোতে দাও। সবাই চলে এলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল নেল। ঘটনাটা সামান্য নয়, চারদিকে সাড়া পড়ে যায়। শুধু কয়লার খনিতে নয়, সারা স্টার্লিংশায়ারে, তারপর সারা দেশে। মুখে মুখে রং ধরতে ধরতে
গল্প অতিরঞ্জিত হয়ে চলে। মেয়েটিকে নাকি পাথরের মধ্যে পোঁতা অবস্থায় পাওয়া গিয়েছে। কয়লার স্তরে গাথা বহু প্রাচীন জীবের কঙ্কাল যেভাবে গাইতির ঘা খেয়ে ধরা দেয়, মেয়েটির আবির্ভাবও নাকি তেমনি রহস্যময়। নেল কিন্তু এসবের কিছুই জানল না, শুনলও না। কদিন যেতে না যেতেই সে বিখ্যাত হয়ে গেল, একটা বিস্ময়ে পরিণত হল। কুসংস্কার যাদের মাথার পোকা, তারা নেলকে ঘিরে পুরাণের পিলে চমকানো কাহিনী তৈরি করে চলল। কেউ কেউ বলে নেল হলো ওই কয়লা খনির শরীরী আত্মা। জ্যাক রিয়ানের মুখে এইসব গাল গল্প শুনে হ্যারি বলল, হ্যাঁ, মন্দ কি? শরীরী আত্মাও যদি হয়, ও হলো শুভ আত্মা, অশুভ নয়। শুভ বলেই খনির অন্ধকারে আটক থেকে যখন মরতে বসেছিলাম, নেল জল রুটি দিয়ে আমাদের প্রাণে বাঁচিয়েছিল। এ কাজ নির্ঘাত নেলের, আর কারো নয়। তবে হ্যাঁ, অশুভ আত্মাও একটা আছে, খনির মধ্যেই আছে। সময় আসুক, তাকেও পাকড়াও করব। এ খবর জেমস স্টারের কানেও গিয়েছিল। কটেজে আসবার পরের দিন নেলের শরীর তখন মোটের উপর ভালোই। জেমস স্টার এলেন দেখা করতে। এসে গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক প্রশ্ন করলেন তাকে। দেখা গেল নেল অনেক কিছুই জানে না। রোজকার অনেক ব্যাপারই তার অজানা। তাই বলে বোকা সে নয়, রীতিমতো বুদ্ধিমতী। তবে অনেক কিছু তার জানা নেই, যেমন সময়ের হিসেব। সময়কে যে দিন আর ঘন্টার মাপে ভাগ করা হয়, নেল তা জানে না। এমনকি দিন আর ঘন্টার নামও শোনেনি। রাতের অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল নেলের। তাই বিদ্যুৎ বাতির প্রখরতা সইতে হিমশিম খেতে লাগল বেচারি। অন্ধকার হলেই কিন্তু আশ্চর্য রকম তীক্ষ্ণ হয়ে ওঠে ওর দৃষ্টিশক্তি। চোখের মণি তখন এত প্রসারিত হয় যে নিবিড় তমিশ্রার খুঁটিনাটি দেখতে পায়। নেলের মনে বাইরের জগতের কোনো ছাপই যে পড়েনি, তা দুদিনেই বোঝা গেল। খনির দুনিয়া ছাড়া বেচারি আর কোনো দিগন্ত দেখেনি। পাতালপুরীর নিতল রহস্য ছাড়া ও আর কিছুই জানে না। সবার মনেই প্রশ্ন, আকাশের সূর্য আর তারাদের খবর কি নেল জানে? জানে কি বিশাল এই পৃথিবীতে আছে কত শহর আর গ্রাম, অনন্ত ব্রহ্মাণ্ডে আছে অগুন্তি বিশ্ব? কিন্তু এ প্রশ্নের জবাব নেই, কেননা বহু শব্দেরই অর্থ ধরতে পারে না নীল, তাই উত্তরও দিতে পারে না। নিউ অ্যাভারফয়েলের পাতালপুরীতে নেল একা থাকত কিনা এ প্রশ্নের জবাব জানতে গিয়ে বৃথাই নাকানি চোবানি খেলেন জেমস স্টার। এ নিয়ে কোনো প্রসঙ্গ উঠলেই ভয়ে কাঁটা হয়ে যায় নেল। হয় ও জবাব দিতে চায় না, অথবা জবাবের ভাষা খুঁজে পায় না। কিন্তু একটা অবর্ণনীয় রহস্য যে ওর উপলব্ধির মধ্যে আছে, তাতে কারো কোনো সন্দেহ নেই। জেমস স্টার একবার শুধিয়েছিলেন, নেল, আমাদের সঙ্গে থাকতে চাও, না যেখানে ছিলে সেখানেই ফিরে যেতে চাও? প্রথম প্রশ্নের জবাবে সোল্লাসে বলেছিল নেল, হ্যাঁ চাই। তারপর দ্বিতীয় প্রশ্নের জবাব যখন চাওয়া হলো, তখন আতঙ্কে সে শুধু কেঁদে উঠেছিল। কিছু বলেনি, হয়তোবা বলতেই পারেনি। নেল এই যে অনেক প্রশ্নের জবাব দিত না, সেজন্যে বা তার এই অবাধ্যতার জন্যে রাগ করতেন না জেমস স্টার বা হ্যারি ফোর্ড, বরং উদ্বিগ্ন হতেন। কয়লার খনি আবিষ্কারের মূলে যা যা ঘটনা ঘটেছে তা মনে পড়ে যেত। সেসব ঘটনার কোনোটিই আজ পর্যন্ত খোলসা হয়নি। তারপর যদিও ৩-৩টে বছর কেটে গেছে, এরপর আর কিছুই ঘটেনি, তবু প্রতি মুহূর্তেই অদৃশ্য শত্রুর কাছ থেকে পুনরাক্রমণের আশঙ্কা করে এসেছেন তারা। তাই প্রহেলিকাময় পাতাল সরোবরে আবার অভিযান চালানোর সংকল্প নিল সকলে। অস্ত্রশস্ত্র নিয়ে রীতিমতো বলিয়ান হয়ে এ অভিযানে নামা হলো। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। শুধু দেখা গেল কয়লার স্তরের ফাঁক দিয়ে পাতালপুরীর নিচ পর্যন্ত প্রসারিত গহ্বরে থই থই করছে শুধু জল আর জল। এ নিয়ে প্রায়ই জল্পনা কল্পনা চলে জেমস স্টার, সাইমন আর হ্যারির মধ্যে। এক বা একাধিক দুষ্ট শক্তি পাতালপুরীর তমিশ্রায় ওত পেতে থাকলে নেল নিশ্চয়ই হুঁশিয়ার করে দিত খনিবাসীদের। কিন্তু নেল সেসবের ধার দিয়েও যায় না, বরং বিগত জীবনের সামান্যতম উল্লেখ ঘটলেই সে এমন ত্রস্তচকিত হয়ে ওঠে যে এ নিয়ে শেষ পর্যন্ত তাকে আর পীড়াপিড়ি না করার সিদ্ধান্তই নেওয়া হয়। ঠিক হয়, সময় এলে আপনা থেকেই সে বলবে ওর গোপন রহস্য। কটেজে থাকতে থাকতে দিন 15 মধ্যেই প্রৌঢ়া ম্যাগির দারুণ ন্যাওটা হয়ে উঠল নেল। এটুকু ও বুঝেছিল যে গৃহে এত আদর যত্ন, সে গৃহ ছেড়ে তার আর কোথাও যাওয়া চলবে না।
বরং আগের দিনের কথা ভুলে যাওয়াই মঙ্গল। তাছাড়া নেলকে গোড়া থেকেই বাড়ির মেয়ের মতো দেখতে শুরু করেছিল সবাই। কাজে নেলের কাছে এরা ছাড়া আর আপন কেউ ছিল না। বড় মিষ্টি মেয়ে নেল। নেলের মধুর ব্যবহারে সবাই যেমন খুশি, তেমনি সকলের আপন করে নেওয়া আচরণে নেলের মনও কৃতজ্ঞতায় টইটুম্বুর। নেলকে নিজের হাতে উদ্ধার করতে না পারার জন্যে জ্যাক রিয়ানের মনে বিলক্ষণ খেদ ছিল। প্রায়ই কটেজে আসতো জ্যাক, গান গাইত। নেল কোনোদিন গান কি জিনিস শোনেনি, কাজেই খুব ভালো লাগতো ওর। কিন্তু একটা জিনিস কারো চোখ এড়ায় না, নেল গান শোনার চাইতেও হ্যারির তাত্ত্বিক কথাবার্তা শুনতেই বেশি ভালোবাসে। হ্যারির এইসব কথা থেকেই ধীরে ধীরে বাইরের জগৎ সম্পর্কে নিজের অজ্ঞতা ঘুচিয়ে নিচ্ছে নেল। নেলের সশরীরে আবির্ভাবের পর থেকেই বেচারা জ্যাক রিয়ানের অশরীরী বিশ্বাসের ভিত নড়ে গিয়েছিল। মাস দুয়েক পরে ভিত আরও নড়ল। হ্যারি এমন একটা আবিষ্কার করে বসল যা কিনা কেউ ভাবতেও পারেনি। ফলে আরভিনে ডান্ডোনাল্ড কেল্লায় আগুন পরীদের আবির্ভাবের একটা ব্যাখ্যা এতদিনে পাওয়া গেল। বেশ কয়েকদিন ধরে খনির দক্ষিণ অঞ্চলে দীর্ঘ অভিযান চালানোর পর সরু একটা সুড়ঙ্গ দিয়ে কষ্টে সৃষ্টে উঠতেই হ্যারি দেখতে পেল পথের শেষ হয়েছে কেল্লার একটা ফাটলে। আচমকা ফাঁকায় বেরিয়ে চমকে যায় হ্যারি। চারপাশে ডান্ডোনাল্ড কেল্লার ধ্বংসস্তূপ। সেই দিনই বোঝা গেল নিউ অ্যাবারফয়েল আর ভগ্নস্তূপে ভরা এই পাহাড় চূড়ার মধ্যে গোপন সুড়ঙ্গ আছে। কিন্তু সুড়ঙ্গর ওপর মুখ এমনভাবে ঢাকা যে বাইরে থেকে দেখে বোঝবার জো নেই। পাথর আর ঝোপ ছাড়া কিছুই দেখা যায় না। সেই কারণে অত তদন্ত করেও ম্যাজিস্ট্রেটরা সুড়ঙ্গের সন্ধান পাননি। দিন কয়েক পরে জেমস্টার নিজেই এলেন, সঙ্গে এলো হ্যারি। কয়লা খনির সুড়ঙ্গ রহস্য দেখে তাজ্জব হলেন স্টার। শুধু তাজ্জবই নয়, নিজের মনের কথাটাও তিনি বলে ফেললেন। হয়ে গেল, ভূত প্রেত দত্তি দানব জারিজুরি ফাঁস হয়ে গেল। আগুন পরি দেখে আর তো কেউ ভিড়মি খাবে না। তাতে কিন্তু সম্পূর্ণ খুশি হতে পারছি না মিস্টার স্টার। হ্যারি বলল, রাক্ষস কক্ষসের যুগ না হয় ফুরলো, কিন্তু তাতে খনির রহস্য তো ফুরোচ্ছে না। বুঝেছি, খনির অন্ধকারে যারা ঘাপটি মেরে আছে তাদের এখনো পাত্তা পাওয়া যায়নি। তবে এটা বোঝা গেল যে এই রাস্তা দিয়েই বাইরের পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সেই অন্ধকার ঝড়ের রাতে এরাই আগুন জ্বেলেছিল আর আগুন নেড়েছিল। সেই মোটালা জাহাজ তাই দেখে পথ ভুল করে পাথরে আছড়ে পড়েছিল। জ্যাক রিয়ান আর তার বন্ধুরা না থাকলে এই সেকেলে হারমাদদের মতোই ভাঙা জাহাজ লুট করে ছাড়ত ওরা। এখন প্রশ্ন হলো, তারা যারাই হোক এখনো কি খনিতে আছে? আলবাত, বিশেষ জোরের সঙ্গে জবাব দেয় হ্যারি। আছে বলেই তো ওদের নাম করলেই আতকে ওঠে নেল। কথাটা মিথ্যে নয়। রহস্যময় প্রেত ছায়ার মতো প্রায় অদৃশ্য জীবেরা খনির অন্ধকারে ঘাপটি মেরে আছে বলেই তো মুখ খুলতে চায় না নেল। আতঙ্কে শিউরে ওঠে আর মুখ বুজে থাকে। জেমস্টার জেদ ধরলেন রহস্যের সমাধান করতেই হবে, নইলে খনির ভবিষ্যৎ অন্ধকার। ভাঙা দুর্গের মধ্যে ঘাপটি মেরে রইল পুলিশ। হ্যারি নিজেও ঝোপে ঝাড়ে কয়েক রাত কাটালো, কিন্তু বৃথাই। সুড়ঙ্গ দিয়ে শরীর নিয়ে কোনো মানুষকে বেরোতে দেখা গেল না। কাজেই সবাই ধরে নিল হানাদাররা ভয়ের চোটে খনি ছেড়ে লম্বা দিয়েছে। যাবার আগে জেনেই গেছে যে নেল আর বেঁচে নেই। ইদারার মধ্যে যেখানে নেলকে ওরা ফেলে পালিয়েছিল, অনাহারে সেখানেই সে অক্কা পেয়েছে। পরিত্যক্ত নিরালা খনি গহ্বরে নিরিবিলিতে থাকা যায়, তাই ওরা এখানে আস্তানা গেড়েছিল। কিন্তু দিনকাল পাল্টে গেছে, খনিতে ক্রমশ লোক বাড়ছে। কাজেই সবাই নিশ্চিত হলো যে ওরা চম্পট দিয়েছে, আর ফিরবে না। জেমস্টার কিন্তু খুঁতখুত করতে লাগলেন। হ্যারিও নিশ্চিত হতে পারল না। হ্যারির বিশ্বাস নেল নিজেই খনি রহস্যের সঙ্গে জড়িত, নইলে এতদিনেও চুপচাপ কেন? বিপদ যদি কেটে গিয়েই থাকে তবে মুখ খুললেই তো পারে। একদিন তাই সবাই মিলে ঠিক করলে নেলকে একটু আভাস দেওয়া দরকার। নেল যে ওদের কাছে কতখানি তা জানানো দরকার। ছুটির দিন, খনির ভেতরে কাজ বন্ধ, ওপরেও তাই। লোকজন পাইচারি করছে, গান গাইছে। নিউ অ্যাবারফয়েলের শূন্য গহ্বর গমগম করছে ধ্বনি আর প্রতিধ্বনির লুকোচুরিতে। লেক ম্যালকমের বাঁ পার বরাবর বেড়াচ্ছে হ্যারি আর নেল। বিদ্যুৎ বাতি সেখানে তত জোরালো নয়। পাথরের গম্বুজে আলো ঠিকরে পড়ছে,
ধারালো কোনায় কোনায় ধাক্কা খেয়ে মিলিয়ে যাচ্ছে কালো অন্ধকার। এই গোধূলি আলো ভালো লাগে নীলের। পুরো আলো এখনো তার চোখে সয় না। ঘণ্টাখানেক পায়চারি করার পর সেন্ট গিলেজ গির্জার সামনে পৌঁছল দুজনে। চাতালের ওপর খাড়া গির্জার ছায়া ভাসছে লেকের জলে। হ্যারি বলল, নেল, দিনের আলো এখনো তোমার চোখে সয় না। সূর্য তো নয়ই, তাই না? ঠিক বলেছ। সূর্যের যে চেহারা তোমার মুখে শুনেছি তা দেখার মতো আমার চোখের জোর এখনো হয়নি। পৃথিবীর ঐশ্বর্য তোমার চোখে যেদিন ধরা পড়বে সেদিন বুঝবে চোখ যাদের নেই তাদের দুঃখ কি। কিন্তু সত্যি কি তুমি পাতালে জন্মাবার পর থেকে মাটির উপর যাওনি? সত্যি। তখন অবশ্য পাতাল ছেড়ে যাওয়া মুশকিল ছিল, কিন্তু এখন তো নয়। রেল রয়েছে তো, মনে করলেই বেরোনো যায়। যাবে? স্রষ্টার সৃষ্টি নিজের চোখে দেখবে। আরো 2 দিন পরে। কেন নেল? মৃত্যু গহ্বর থেকে তোমাকে তুলে এনেছিলাম, তুমি প্রাণ ফিরে পেয়েছো, তবুও তুমি বাইরের জগৎ দেখতে চাও না কেন? পাতাল তোমার ভালো লাগে? ভুল বুঝো না হ্যারি, গোধূলির আলো যে কত মিষ্টি তা আমি বুঝি। আধা অন্ধকারে কত যে খেলা চলে তা দেখার চোখ চাই। জানো, ছায়া ভেসে যায়, পালিয়ে পালিয়ে যায়। 2 হাত বাড়িয়ে তাদের ধরতে গিয়েও ধরা যায় না। পেছন পেছন ছুটতে কি মজাই না লাগে। গোল চাকার মতো ছায়ারা জড়াজড়ি করে, কত খেলাই না খেলে। শুধু চেয়ে থাকতে ইচ্ছে যায়, তবুও আশ মেটে না। খনির একদম পাতাল অঞ্চলে আলো জ্বলে গভীর গর্তের মধ্যে অদ্ভুত রোশনাই দেখা যায়, আওয়াজও শোনা যায়, যেন কারা কথা কইছে। হ্যারি, এটাও এক আশ্চর্য দুনিয়া। এ বুঝতে হলে, জানতে হলে আমার চোখ চাই, আমার মন চাই। বুঝলাম, কিন্তু একলা থাকার সময় তোমার ভয় হতো না? সত্যি, যখন একলা ছিলাম একদম ভয় লাগতো না। কয়লার সুড়ঙ্গে যদি হারিয়ে যেতে? নতুন খনির অন্ধি সন্ধি আমার মুখস্থ। নতুন খনির বাইরে কোনোদিনই কি বেরোনি? মাঝে মাঝে বেরোতাম, এবার ফয়েলের পুরনো খনি পর্যন্ত যেতাম। আচ্ছা, আমাদের পুরনো কটেজ দেখেছিলে? কটেজ? তা হ্যাঁ, দেখেছিলাম বই কি। ভেতরের লোকেদের দূর থেকেই অবশ্য দেখতাম। নেল, তারা কারা জানো? আমার বাবা, মা আর আমি। পুরনো বাড়ি ছেড়ে যেতে কারোরই মন চায়নি, তাই ওখানে থেকে গিয়েছিলাম। গেলে ভালোই করতে। কেন নেল? ছেড়ে যায়নি বলেই না আজ নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে, ফলে কত লোকের মুখে হাসি ফুটেছে বলো তো। শুধু তাই নয়, তুমি প্রাণ ফিরে পেয়েছ, এত লোকের মন জয় করেছ। আমার হয়তো ভালোই হয়েছে, কিন্তু অন্যের? অন্যের মানে কি বলতে চাও? না না, কিছু না। হ্যারি, নতুন খনির ভেতর খুব নিরাপদ নয়। বিপদ এখানে পদে পদে। অনেকদিন আগে কয়েকজন লোক কিভাবে জানি ঢুকেছিল, অনেক দূর গিয়েছিল, তারপর আর ফিরতে পারেনি। রাস্তা হারিয়েছিল। রাস্তা হারিয়েছিল? হ্যাঁ, পথ খুঁজে পায়নি। বাতি নিভে গিয়েছিল, ফেরবার পথও গুলিয়ে গিয়েছিল। আর তার ফলে ওই 8 দিন 8 রাত তারা কয়েদ ছিল এই কয়লার গারদে। নেল, তারা মরতে বসেছিল, কিন্তু ঈশ্বর আছেন, তার দয়াতেই অদৃশ্য পরীর মতো হাজির হয়েছিল এক উপকারী বন্ধু। সে তাদের খাবার এনে দিয়েছিল, তারপর খনির গোলকধাঁধা থেকে বেরোবার পথও বাতলে দিয়েছিল। সে না থাকলে এখানেই তাদের জ্যান্ত কবর হতো, তাই না নেল? তুমি জানলে কি করে? আমি তো তাদের মধ্যে ছিলাম, আর ছিলেন জেমস্টার, বাবা আর মা। সজোরে হ্যারির বাহু চেপে ধরল নেল, পলকহীন চোখে চেয়ে রইল হ্যারির দীপ্ত চোখের পানে। তুমি? হ্যাঁ, আমি। নেল, সেদিন সেই অদৃশ্য পরী না থাকলে আমরা কেউই বাঁচতাম না। আজ বুঝেছি কে সেই পরী। নেল, তুমিই সেই অন্ধকারের বন্ধু। 2 হাতে মুখ ঢাকল নেল। হ্যারি ওকে এভাবে কখনো বিচলিত হতে দেখেনি। ধীরে ধীরে মৃদু কণ্ঠে সে বলল, নেল, তোমার জীবন যারা বাঁচিয়েছে তাদের জীবন তো তুমি আগেই বাঁচিয়েছিলে। আমরা তা ভুলিনি নেল, কোনো দিন ভুলব না। নিউ অ্যাবারফয়েলের কয়লা বিস্তর মুনাফা আনছে। লাভের ভাগ জেমস্টার এবং সাইমন ফোর্ডও পান। হ্যারি পার্টনার হয়েছে খনি কোম্পানির, কিন্তু কটেজ ছাড়ার কথা কেউ ভাবতেও পারে না। বাবার জায়গায় হ্যারি হয়েছে ওভারম্যান। খনি শ্রমিকদের কাজ তদারকে মন প্রাণ ঢেলে দেয় সে।
বন্ধুর সৌভাগ্যে আনন্দে আটখানা জ্যাক রিয়ান। হ্যারির মন যে নেলের দিকে টেনেছে, জ্যাকের চোখ তা এড়ায়নি। একদিন দুই বন্ধুতে দেখা হলো ম্যান ইঞ্জিনে। ম্যান ইঞ্জিন হলো লিফটের মতো কল, খনিতে নামা ওঠার সেকেলে ব্যবস্থা। খনিতে নামার খাড়াই গর্তে একটা চোঙা ক্রমাগত নামা ওঠা করতে থাকে। চোঙার গায়ে কতগুলো মাচা আছে, সুড়ঙ্গের গায়েও কতগুলো চাতাল আছে। চোঙা যখন খনির তলদেশ ছুঁয়ে থাকে, মাচা আর চাতাল তখন এক হয়ে যায়। নিচে থেকে যে ওপরে যেতে চায় সে চাতাল থেকে মাচায় গিয়ে ওঠে। চোঙা ওপরে উঠে স্থির হলেই সে মাচা থেকে নেমে এবার ওপরের চাতালে গিয়ে দাঁড়ায়। চোঙা আবার নেমে যায়, তারপর আবার চোঙার মাচায় গিয়ে দাঁড়াতে হয়। চোঙা ওপরে উঠলেই আবার ওপরের চাতাল। এমনি করে ধাপে ধাপে জমির ওপরে ওঠা, ওপরের জমি থেকে ভূগর্ভেও নামা যায়। এ যন্ত্র ততক্ষণই নিরাপদ যতক্ষণ পাকা লোকের হাতে তার চালাবার ভার থাকে। যাই হোক, খাড়াই সুড়ঙ্গের এক মাঝামাঝি চাতালে দুই বন্ধুতে দেখা। জ্যাক নিচে নামছে আর হ্যারি ওপরে উঠছে। বিদ্যুৎ বাতিতে পরস্পরের মুখ দেখে সোল্লাসে চেঁচিয়ে উঠল দুজনে। উচ্ছ্বাস কমলে জ্যাক বলল, কি হে, বিয়ে করছো কবে? বিয়ে? অবাক হবার ভান করে হ্যারি। ন্যাকামি ছাড়ো, বলি নেল তোমার বউ হচ্ছে কবে? নেল আমার বউ হবে কেন? তোর না হলে কিন্তু আমার বউও হয়ে যেতে পারে। হোক না। বটে, ঈর্ষা হচ্ছে না? ঈর্ষা কেন হবে? আরে মূলো যা। তা নেলকে তুই মনে মনে পছন্দ করিস, মুখ ফুটে বললেই হয়। না বললে কিন্তু আমি বিয়ে করে ফেলবো, বলে রাখছি। দেখ জ্যাক, বিয়ে করব বললেই কি করা উচিত? ধরেছিস ঠিকই, নেলকে আমার ভালো লাগে, কিন্তু ভুললে চলবে না। জন্ম ওর খনির অন্ধকারে, বলতে গেলে অন্ধ। আলো চোখেই সয় না, পৃথিবী কি বস্তু তা দেখেইনি, বাইরের জগতের কোনো শিক্ষাও পায়নি। হ্যাঁ, তাহলে কি পাঠশালায় পড়াবি? ইয়ার কি মারিস না, আমি নিজেই পড়াবো। ওকে শিক্ষিত সভ্য জগতের উপযুক্ত করতে হবে, পৃথিবীর রং রূপ দেখাতে হবে, তবে তো বিয়ে। ওরে বাবা, প্রাণে এত শখ। বেশ তো, তা পৃথিবীর রং রূপ ওকে দেখাচ্ছিস কবে? শিগগিরই। খনির রিফ্লেক্টরে এখন আরও চোখ ধাঁধায় না, এবার ওকে দেখাবো সূর্য। সেদিন এই পর্যন্তই হলো। ফুর্তিবাদ জ্যাক নামল নিচে। তারপরেই কথাটা ছড়িয়ে পড়ে হ্যারির নিকটজনদের মধ্যে। বাবা মা বিলক্ষণ খুশি হলেন। জেমসটার তো বটেই। খনিতে যার জন্ম, খনির মানুষের সঙ্গেই তো তার বিয়ে হওয়া উচিত। সুতরাং আদর্শ জুটি হবে হ্যারি আর নেল। এখন শুধু নেলকে শিখিয়ে পড়িয়ে নেওয়াই যা বাকি। এই আনন্দ সংবাদের মধ্যে একটা চিন্তা কিন্তু প্রায়ই খোঁচা মারে জেমস স্টারের মাথায়। চিন্তাটা ভয়ের। আগে যে কাণ্ড ঘটেছে তা যে আবার ঘটবে না এমন কথা নিশ্চিন্ত করে বলা যায় না। খনি রহস্যের আদ্যপান্ত জানে নেল, কিন্তু সে মুখে চাবি দিয়ে আছে। নতুন বিপদ যদি আসে, আর সে বিপদে খনিবাসীরা যদি বিপন্ন হয়, তাহলে এখন থেকেই তো তার মোকাবিলা করার জন্য তৈরি হওয়া দরকার। কিন্তু কিভাবে, কোন পথে? ভাবতে ভাবতে একদিন তিনি সাইমন ফোর্ডকে কথার ছলে বললেন, বেশ তো, বিয়ে হলেই ল্যাঠা চুকে যায়। নতুন বিপদ কোন দিক দিয়ে আসতে পারে নেল তা জানে। বিয়ের পর সেই বিপদে স্বামীকে বিপন্ন হতে দেখলেই নেল মুখ খুলবে, খনিবাসীরাও বেঁচে যাবে। কাজী সেদিক থেকেও বিয়েটা তাড়াতাড়ি হওয়া দরকার। মোটের পর হ্যারি নেলের বিয়েতে কারোরই কোনো আপত্তি দেখা গেল না। সবাই খুশি, শুধু একজন ছাড়া। বিশ্রাম অবকাশে যখন ইলেকট্রিক বাতিগুলো নিভে যায়, শিল্পনগরীতে যখন তমিশ্রার রাজত্ব শুরু হয় এবং কয়লানগরীর বাসিন্দারা যে যার বাড়ি বসে জিরোয়, তখনই নিউ অ্যাবারফয়েলের ছায়া মায়ার অজানা পুরী থেকে বেরিয়ে আসে এক রহস্যময় আগন্তুক। সবাই নিশ্চিন্ত, হ্যারি নেলের বিয়েতে বাধা সৃষ্টি করার কেউ নেই পাতালপুরীতে। তাহলে কেন বারে বারে এই ছায়া মূর্তির আবির্ভাব ঘটে? অতি সংকীর্ণ, অতি জটিল দুর্গম রন্ধ্রপথে আশ্চর্য ক্ষিপ্রতায় কেন সে কৃষ্ণ কীটের মতো অমানিসার অন্ধকারে দেখা দেয় বারে বারে? তমাল কালো তমিশ্রায় সাপদের মতো জ্বলন্ত চোখে চারদিকে কেন তাকায় রহস্যমূর্তি? কেন নিঃশব্দ পদসঞ্চারে হন্যে হয়ে ঘুরে বেড়ায় লেক ম্যালকমের ধারে ধারে? কেনই বা সে বারে বারে ছুটে যায় সাইমনের কটেজের পাশে? কি দরকার তার অত চুপিসারে যাওয়ার? পাছে কেউ দেখে ফেলে? কিসের অত ভয়? কাকেই বা ভয়? কিন্তু সত্যিই কি ভয়, না অন্য কিছু?
কটেজের জানলায় কান পেতে কি যেন শোনার চেষ্টা করে ছায়ামূর্তি। খড়খড়ির ফাঁক দিয়ে কানে ভেসে আসে টুকরো টুকরো কথা। ছায়ামূর্তি যেন ক্ষেপে যায়, শূন্যে ঘুষি আস্ফালন করতে থাকে। তার হাবভাব দেখে মনে হয় যেন এই শান্তির নীরকে পায়ে দোলে চূর্ণ করতে না পারা পর্যন্ত মন তার কিছুতেই শান্ত হবে না। কিন্তু কেন তার এই উন্মাদ আক্রোশ? কেন এই বিজাতীয় জিঘাংসা? কেনই বা আড়ি পাতা কথা কানে যেতেই অবরুদ্ধ ক্রোধে ফেটে পড়ে সেই ছায়াময় প্রাণী? শক্ত চোয়ালে দাঁতে দাঁত পিষে বারবার বলে, বিয়ে, ওর সঙ্গে নীলের বিয়ে? না না না, এ হবে না, এ হতে পারে না। আগস্ট মাসের 20 তারিখে খনির বাইরে রওনা হলো 4 জন, নীল, হ্যারি, জেমস স্টার আর জ্যাক রিয়ান। প্রোগ্রাম ঠিক করাই ছিল বিশ্বের রূপ দেখানোর অনুষ্ঠান সূচি। পর্যায়ক্রমে উদ্ভাসিত হবে ব্রহ্মাণ্ড সৌন্দর্য নীলের চোখের সামনে। তাই রওনা হলেন রাতে। রাতের রূপ দেখার পর ভোর হবে। কিভাবে অন্ধকারের পর আলোর জগৎ শুরু হয় তা দেখা যাবে। শেষ ট্রেন ধরে খনির বাইরে এলো 4 জনে। দু চোখে যা পড়ে অবাক হয়ে দেখে নীল। মাথার ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। বিস্মিত কণ্ঠে সে শুধোয়, হ্যারি, তাল তাল ধোঁয়া কিসের? ওটা মেঘ, বাষ্প জমে ভেসে চলেছে। বাহ, মেঘের ফাঁক দিয়ে চকচক করছে, ওসব কি? তারা। আমাদের সূর্যের মতোই কোটি কোটি সূর্য ছড়িয়ে আছে ব্রহ্মাণ্ডে। সূর্য? সে তো চোখ ধাঁধিয়ে দেয় শুনেছি। এ তো মিটমিট করছে। জেমস স্টার তখন বুঝিয়ে দেন সূর্য হয়েও তারারা কেন চোখ ধাঁধায় না। বলেন, ওরা যে অনেক দূরে রয়েছে নীল, এত দূরে যে ওদের অভ্রর কুচির মতো দেখায়, জোনাকির মতো মিটমিট করে। এমন অনেক সূর্য আছে যাদের আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি। সবচাইতে কাছের নক্ষত্রের নাম ভেগা। ওই তো মাথার উপর জ্বলজ্বল করছে, দেখছো? 5000 কোটি লিগ দূরে রয়েছে ভেগা। কাজেই তার উজ্জ্বলতা যত চোখ ধাঁধানোই হোক, আমাদের চোখে ভেগা মিটমিটে তারা ছাড়া কিছুই নয়। কিন্তু কাল সকালে আমাদের যে সূর্য আকাশে উঠবে, পৃথিবী থেকে তার দূরত্ব ওদের তুলনায় বেশি নয়, মাত্র 3,80,00,000 লিগ। তাই সূর্যের ওপর চোখ রাখার সাধ্য আমাদের নেই। নীলের প্রশ্নের প্রাথমিক বর্ষণটা ধীরে ধীরে কমে এলো। সে যেন বোবা হয়ে যায়। রাত 11:30টার সময় তারা পৌঁছল 5th of 4th এর তীরে। নৌকা ঘাটে ভাসছে। জেমস স্টার ব্যবস্থার ত্রুটি রাখেননি। ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ ভেঙে পড়ছে পায়ের কাছে। ঢেউয়ের মাথায় লক্ষ তারার রোশনাই। বিমুগ্ধ হয়ে চেয়ে আছে নীল। আপন মনে বলল, হ্রদ বুঝি? না, নদীর মোহনা, জবাব দিল হ্যারি। সাগরের একটা বাহুও বলা যায়। বইতে পড়েছ না? এবার সচক্ষে দেখো। জলের ধারা কি বিশাল অঞ্চল জুড়ে চলছে জমির ওপর দিয়ে। এ জল হ্রদের মতো বদ্ধ নয়, তেমন মিষ্টিও নয়, নোনতা। নীল আচলা করে জল মুখে দিয়েই থু থু করে ফেলে দিল। ইস, কি নোনতা! হ্যাঁ, জোয়ার আসছে, তাই সমুদ্রের জল এখানেও এসেছে। সমুদ্রের জলে নুনই থাকে। সমুদ্রই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ অংশ জুড়ে রয়েছে। সমুদ্রের জলে যদি মেঘ থেকে ঝরে নদী সৃষ্টি করে, তো নদীর জল মিষ্টি হলো কি করে? তাই হয়। সমুদ্রের নোনা জল উবে যাওয়ার সময় নুনটা নিচেই থাকে, শুধু জলটাই মেঘ হয়ে ঝরে পড়ে অন্য জায়গায়। আচমকা নীল চেঁচিয়ে উঠল, ও কি, ও কি, বনে আগুন লেগেছে নাকি? না, চাঁদ উঠেছে। জ্যাক বলে উঠল, আকাশের পরীরা উপর থালায় তারা তুলছে। জেমস স্টার হেসে ফেললেন, তুলনাটা অদ্ভুত হয়ে গেল না? কেন অদ্ভুত হবে কেন? চাঁদ উঠলেই তো তারারা নিভে যায়। তার মানে তারার দল তখন রূপোর থালায় এসে জমে। তাই চাঁদ যত ঝকঝক করে, ওই তারার দল ততই হারিয়ে যেতে থাকে। আসল কথা হলো, চাঁদ আমাদের অনেক কাছে আছে, সূর্যের চেয়ে অনেক কাছে। তাই চাঁদের আলো তারার আলোর চেয়ে অনেক উজ্জ্বল, আর তাই চাঁদ উঠলে তারা দেখা যায় না। মন্ত্রমুগ্ধের মতো বিশাল থালার মতো স্নিগ্ধ কিন্তু উজ্জ্বল চাঁদের দিকে চেয়ে রইল নীল। দেখতে দেখতে চারদিক চাঁদের আলোয় ধুয়ে গেল। কি অপূর্ব দৃশ্য! সবাই উঠে বসল নৌকোয়। শুরু হলো দাঁড় টানা। চাঁদের কিরণ বিছানো জলধারার ওপর দিয়ে মসৃণ গতিতে ছুটে চলল ওরা, যেন রূপোর পথ দিয়ে পিছলে চলছে জলযান।
হ্যারির কাঁধে মাথা রেখে একসময় ঘুমিয়ে পড়ে নেল। বেচারি, ত্রিভুবনের এত শোভা সহসা দেখে সইতে পারেনি। ক্লান্তিতে ভেঙে পড়ছে মন। রাত 2টোয় গ্র্যান্টন বন্দরে পৌঁছল নৌকো। ঘুম ভাঙল নেলের। চারজনে পায়ে হেঁটে চলল শহরের মধ্য দিয়ে। দিগন্তের কুয়াশা দেখে নেল অবাক হয়, শহর দেখে বিস্মিত হয়। স্কটল্যান্ড রাজাদের প্রাচীন প্রাসাদ হোলিরুড দেখে তাজ্জব বনে যায়। অবশেষে আর্থার সিটের চূড়োয় এসে পৌঁছলেন চারজনে। ছোট্ট একটা পাহাড়, 750 ফুট উঁচু। স্যার ওয়াল্টার স্কট তার এক বিখ্যাত উপন্যাসে লিখেছিলেন, সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে হলে এই পাহাড়েই ওঠা উচিত। জেমস স্টার তাই সদল বলে বসলেন সেখানে। পূর্ব দিকে চেয়ে আছে নেল। দূর দিগন্তে কুয়াশার মায়াজাল, তারই মাঝে ফিকে গোলাপি আভা। মাথার উপর ভাসমান মেঘেও লেগেছে উষার রাঙা ছোঁয়া। আর্থার সিটের শানু দেশে এডিনবরা তখনও নিদ্রামগ্ন রাতের অন্ধকারে। দু একটা বাতি শুধু মিটমিট করছে এধারে ওধারে, যেন ভোরের তারা দেখাচ্ছে প্রাচীন নগরীর বাসিন্দারা। পশ্চিম দিগন্তে পর্বত শিখরের সারি। নীলের ভারী অদ্ভুত লাগছে এই আলো আধারির মধ্যে। পূব দিগন্তে সাগরের বুকে তখন শুরু হয়েছে রঙের খেলা। বর্ণালীর সব কটা বর্ণ সেখানে জন্ম নিচ্ছে, মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। কুয়াশার রক্তাভা মিশেছে মধ্য গগনের বেগুনি আভার সাথে। সেকেন্ডে সেকেন্ডে রঙের প্যালেটের রূপ পাল্টাচ্ছে। গোলাপি থেকে লোহিত, লোহিত থেকে অগ্নিবর্ণ। সূর্যের স্বাদ ঘোরার পথ সেখানে সাগরের দিক চক্রবালে মিশেছে। দিনের সূচনা ঘটেছে ঠিক সেইখানেই। শহরের পানে চোখ ফেরালো নেল। ছাইয়ের মতন আলো সেখানে। কিছু পরে সাগর থেকে ছিটকে এলো সবুজ রশ্মি। দিগন্ত পরিষ্কার থাকলে সকাল সন্ধ্যায় সাগরের বুক চিরে অদ্ভুত এই রশ্মিকে বিচ্ছুরিত হতে যারা দেখেছে তাদের অবাক হওয়ার কথা নয়। কিন্তু নেল যেন সম্মোহিত হয়ে যাচ্ছে একটু একটু করে। সহসা ও শটান দাঁড়িয়ে উঠল। আগুন, আগুন! সূর্যের রক্তাভায় আগুনের মতো জ্বলেছে স্যার ওয়াল্টার স্কটের মনুমেন্ট। 200 ফুট উঁচু ঘড়ি স্তম্ভকে দূর থেকে লাইট হাউসের মতন অপরূপ ঠেকছে। দিন হয়েছে, সূর্য উঠছে। ডিমের কুসুমের মতো মস্ত চাকতিটা তখনও ভিজে ভিজে, যেন সমুদ্রে সত্যিই ডুব দিয়েছিল এতক্ষণ। আস্তে আস্তে আর্দ্রতা দূর হল, ঔজ্জ্বল্য বৃদ্ধি পেল। লক্ষ ফার্নেসের গনগনে আভায় প্রদীপ্ত হয়ে উঠল সূর্য। এত দীপ্তি সহ্য করা নেলের পক্ষে সম্ভব নয়। সে চোখ বন্ধ করল, তাতেও হল না। পাতা ভেদ করে মণি অবধি ধাঁধিয়ে দিচ্ছে রক্তরাঙা দীপ্তি। তাই চোখে আঙুল চাপা দিল নেল। উত্তেজনায় কাঁপছে সে। হ্যারি বলল, নেল, পশ্চিমে তাকাও। কম্পিত কণ্ঠে নেল বললে, না, আমাকে সইতে দাও, চোখকে শোয়াতে দাও। আঙুলের ফাঁক দিয়ে অল্প অল্প দেখছে সে। অবশেষে সে হাত সরায়। আনন্দে বিস্ময়ে প্রদীপ্ত তার মুখ। হঠাৎ সে বলল নতজানু হয়ে, যেন গেয়ে উঠল, ভগবান, কি অপূর্ব সুন্দর তোমার সৃষ্টি! এডিনবরার পানে চোখ ফেরালো নেল। আলো ঠিকরে পড়ছে শহরের বুকে। ছায়া অন্ধকারের স্তূপ থেকে উঠে আসছে প্রাসাদের পর প্রাসাদ। পশ্চিমে শিখরে শিখরে সূর্য উল্লাস, আগুন আলোর নৃত্য। বিচিত্র এই দৃশ্য যেন আচম্বিতে ভেঙে পড়ে নেলের অন্ধ দুনিয়ায়। এতদিন যা ছিল তমিশ্রা অবগুণ্ঠিতা, অকস্মাৎ রং আর রূপের বন্যা বয়ে গেল সেখানে। আলো অন্ধকারের এই সংঘর্ষ সইতে পারল না নেল। তার মাথা ঘুরতে লাগল। বিশ্বরূপের বিশালতায় মুহ্যমান পাতাল কন্যা লুটিয়ে পড়ল হ্যারির সবল বাহুর মধ্যে। প্রোগ্রাম ছিল পুরো 2 দিনের। রূপের পৃথিবীর যতটা সম্ভব এই 48 ঘন্টার মধ্যেই দেখানো হবে নেলকে। তারপর ফিরে যাওয়া হবে কয়লা নগরীতে। তাই সেদিন ওরা ট্রেনে গ্লাসগো গেলেন। ব্রিজে দাঁড়িয়ে নদীর ওপর বিবিধ জলযানের ছুটোছুটি দেখেন তারা। রাত কাটান রয়্যাল হোটেলে। পরের দিন তারা পৌঁছলেন রব রয়ের দেশে, যে রব রয়কে স্যার ওয়াল্টার স্কট অমর করে গেছেন তার রচনা সম্ভারে। এই তার সেই দেশ। পাহাড়, বন, হ্রদ দিয়ে সাজানো প্রকৃতির নিজস্ব নিকেতন। পথে যেতে যেতে দু চোখে যা পড়ে সবকিছুরই অতীত ইতিহাস তুলে ধরেন জেমস স্টার। ছবির মতন বর্ণনা।
নেলের মনোজগতে বিস্ময়ের পর বিস্ময় সঞ্চিত হতে থাকে। ইতিহাসের পাতা থেকে নেমে আসা আশ্চর্য কাহিনী যেন মূর্ত হয় তার চোখের সামনে। অবশেষে ওরা পৌঁছলেন লক ক্যাটরিনের তীরে। রব রয় নাম লেখা একটা ছোট্ট স্টিমবোট ভাসছে জলে। লক ক্যাটরিন আসলে একটা হ্রদ, কিন্তু এত বড় যে মনে হয় যেন সাগরের মোহনা। চওড়ায় 2 মাইল, লম্বায় 10 মাইল। হ্রদ ঘিরে পর্বতমালা, যেন পাথর দিয়ে বাঁধানো প্রকৃতির মুকুট। জেমস্টার বললেন, এ হ্রদের সঙ্গে বান বা পাকাল মাছের তুলনা করা হয়েছে, কারণ এর জল নাকি কোশ্চিনকালেও জমে বরফ হয় না। সত্যি মিথ্যে জানি নে, তবে ভুললে চলবে না, লেডি অব দি লেকের সেই বিখ্যাত অ্যাডভেঞ্চার এই লেকেই ঘটেছিল। রবরয় স্টিমবোটের ডেকে ব্যাকপাইপ বেজে উঠল। একজন হাইল্যান্ডার জাতীয় পোশাক পরে জাতীয় বাজনা নিয়ে সুর রচনায় মত্ত। বনের পত্র মর্মর, জলের ছলছলানি আর হাওয়ার সরসরানির সঙ্গে সুরের ঐকতানে মুগ্ধ হল নেল এবং বাকি সকলে। মনের আনন্দে তালে তাল মিলিয়ে গলা ছেড়ে গান গেয়ে ওঠে ফুর্তিবাজ জ্যাক রিয়ান। তখন বেলা 3টে। পশ্চিম দিকের এবড়ো খেবড়ো তীরভূমি দেখা যাচ্ছে। এদিককার জমি তত বন্ধুর নয়। 1/2 মাইল দূরে দেখা গেল জাহাজ ঘাটা। রবরয় সেখানেই ভিড়বে। যাত্রীরা নেমে ক্যালেন্ডার হয়ে যাবেন স্টার্লিং। একদিনের পরিশ্রমেই নেতিয়ে পড়েছে নেল। নতুন বিস্ময় দেখলে অস্ফুট উচ্ছ্বাসধ্বনি ছাড়া গলা দিয়ার শব্দ বেরুচ্ছে না। সত্যিই তো, ভগবানের রাজ্যে বিস্ময়ের কি শেষ আছে? একদিনে এত বিস্ময় ওইটুকু হৃদয় সইতে পারবে কেন? এখন দরকার কয়েক ঘন্টা বিশ্রামের। নেলের হাত মুঠোয় তুলে নিয়ে হ্যারি বলে, নেল, বলো। কয়লা নগরীর চেনা জগতে এবার ফিরব। যা দেখলাম তা অপূর্ব, অদ্ভুত, কোনো দিনই ভুলবো না। চলো এবার ফিরি। নেল, ঈশ্বর সাক্ষী, মানুষ সাক্ষী, তোমাকে স্ত্রী হিসেবে পাবার গৌরব আমি লাভ করতে চাই। দেবে কি সে অধিকার? সরল চোখে হ্যারির পানে তাকায় নেল। তাতেই যদি তুমি সুখী হও হ্যারি, তবে তাই হোক। তার মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ অবর্ণনীয় একটা কাণ্ড ঘটল। তীরভূমি থেকে রবরয় তখনও 1/2 মাইল টাক দূরে। আচম্বিতে থরথর করে কেঁপে উঠল স্টিমবোট। স্টিমারের তলদেশ হ্রদের তলায় ঘষতে গেল। প্রবল চেষ্টা করেও রবরয়কে নড়াতে পারল না স্টিমার ইঞ্জিন। দুর্ঘটনার কারণ সাংঘাতিক। লক ক্যাটরিনের পূর্বাঞ্চল অকস্মাৎ জল শূন্য হতে শুরু করেছে, যেন সহসা বিশাল ফাটল দেখা দিয়েছে হ্রদের তলদেশে। দেখতে দেখতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জল নেমে গেল। সমুদ্র সৈকতের মতন প্রায় শুষ্ক হয়ে যায় সারা অঞ্চলটা। বলতে গেলে সব জলই নিমেষ মধ্যে উধাও হয়েছে পাতাল বিবরে। জেমস্টার তৎক্ষণাৎ বুঝেছিলেন কি বিপর্যয় ঘটে গেল। আকুল কণ্ঠে তিনি হাহাকার করে উঠলেন, গেল গেল, নিউ অ্যাবারফয়েল গেল, বন্ধু বান্ধব সব গেল। ঈশ্বর, এ কি করলেন? সেদিন নিত্যদিনের কাজের ছন্দে গমগম করছে নিউ অ্যাবারফয়েল খনি গর্ভ। দূর থেকে ভেসে আসছে ডিনামাইট বিস্ফোরণের শব্দ, কয়লা পাথর ভেঙে পড়ার হুড়মুড় আওয়াজ। মুহুর্মুহু গাইতির ঘায়ে খসছে কয়লার নতুন নতুন চাঙড়। ড্রিলিং মেশিন একঘেয়ে শব্দে ছিদ্র সৃষ্টি করে চলেছে পাথরের নতুন নতুন স্তরে। সব মিলিয়ে কানে তালা লাগার মতো অবস্থা। ভোঁ ভোঁ শব্দ করে ঘুরছে পাখা। বায়ু যাতায়াতের পথ দিয়ে বাতাস টেনে নিয়ে ঠেলে দিচ্ছে সুড়ঙ্গ পথে। কাঠের ঠেলা দরজাগুলো দমাদম শব্দে আছড়ে পড়ছে বাতাসের ঝাপটায়। নিচের টানেলের ট্রেন ছুটছে, টেনে নিয়ে চলেছে কয়লা ভর্তি ওয়াগন। গতিবেগ ঘন্টায় 15 মাইল। অটোমেটিক হুঁশিয়ার ঘন্টার ঢং ঢং শব্দে শ্রমিকরা পথ করে দিচ্ছে, লাইন ছেড়ে পাশে দাঁড়াচ্ছে। শক্তিশালী ইঞ্জিনের দৌলতে খাঁচাগুলো ক্রমাগত পাতাল থেকে মর্তে উঠছে, আবার পাতালে নামছে। ইলেকট্রিক চাকতির প্রখর আলোয় দিনের মতো ঝলমল করছে গোটা কয়লা নগরী। প্রচণ্ড উৎসাহে কাজ চলছে। ওয়াগন ভর্তি কয়লা ঢালা হচ্ছে ম্যান ইঞ্জিনের নিচে। একটা শিফট শেষ হয়েছে, শ্রমিকরা জিরোচ্ছে। শুরু হয়েছে আরেকটা শিফট। বিরতি নেই, 1 ঘন্টাও ফাঁক নেই। খাওয়া দাওয়া শেষ করে কটেজের দোরগোড়ায় বসে আছেন সাইমন ফোর্ড আর ম্যাগি। পাইপ টানছেন সাইমন ফোর্ড। উৎকৃষ্ট ফরাসি তামাকের আমেজে মেজাজ শরীফ।
কথা চলছে জেমস্টার, হ্যারি আর নেলকে নিয়ে। কে জানে এই মুহূর্তে ওরা কোথায়? এতটা সময় বাইরে কাটিয়ে বাড়ির জন্য মন কেমন করছে না? হঠাৎ ঠিক এই সময়ে একটা প্রলয়ঙ্কর শব্দ শোনা গেল। ভয়ানক সে গর্জন ধ্বনিতে কান যেন বধির হয়ে যায়। আচম্বিতে বিষম বিপুল এক জলপ্রপাত বুঝি ভেঙে পড়েছে খনি গর্ভে। হুহুঙ্কারে পাতাল কাঁপিয়ে জলের প্লাবন নামছে কয়লা নগরীতে। ছিলেছেরা ধনুকের মতন শটান দাঁড়িয়ে উঠলেন সাইমন ফোর্ড আর ম্যাগি। সঙ্গে সঙ্গে ফুলতে লাগল লক ম্যালকমের জলরাশি। বন্যার মতো উত্তাল তরঙ্গ কুল ছাপিয়ে আছড়ে পড়ল কটেজের দেওয়ালে। ম্যাগিকে নিয়ে তরতরিয়ে ওপরতলায় উঠলেন সাইমন। কয়লা নগরীর চারদিকে ততক্ষণে হইচই কান্নাকাটি শুরু হয়ে গেছে। অকস্মাৎ জলপ্লাবনে আতঙ্কিত বাসিন্দারা চেঁচাচ্ছে প্রাণ ভয়ে। লেকের চারপাশ ঘেরা উঁচু পাথরে আশ্রয় নিচ্ছে শ্রমিকরা। গুজব রটছে, চরমে পৌঁছায় আতঙ্ক। কয়েকটি শ্রমিক পরিবার দিকবিদিক জ্ঞান হারিয়ে দৌড়ল সুড়ঙ্গ পথে মাটির ওপরে পালাবার মতলবে। ভয়ের কারণ একটাই, নিশ্চয়ই সমুদ্র নেমে এসেছে খনি গহ্বরে। এ খনির বিস্তার সেই ক্যালেডোনিয়ান ক্যানাল পর্যন্ত। তাই যদি হয় তাহলে ইঁদুরের মতন জল ভর্তি খনিতে ডুবে মরতে হবে খনি বাসিন্দাদের। টানেলের মুখে পলাতকদের প্রথম দল পৌঁছতেই বাধা দিলেন সাইমন ফোর্ড। কটেজ থেকে নেমে এসে তারস্বরে বললেন, পালিও না, দাঁড়াও। বন্যা যদি সত্যি খনি ভাসিয়ে নিয়ে যায় তো কেউই পালিয়ে বাঁচতে পারবে না। জলের তোর তার আগেই সবাইকে চুবিয়ে মারবে। কিন্তু ফিরে দেখো, জল তো আর উঠছে না, বিপদ কেটে গেছে। কয়েকজন পাল্টা চেঁচিয়ে বলল, কিন্তু খনি দূরে দূরে যারা কাজ করছে তাদের কি হবে? ভেবো না, লক ম্যালকমের চাইতে উঁচু অঞ্চলে রয়েছে তারা। সাইমনের কথা যে মিথ্যে নয় তা অচিরেই প্রমাণিত হয়ে গেল। জলের তোর আচমকা এলো বটে, কিন্তু বিশাল খনিগহ্বরের তলার অঞ্চল ডুবিয়ে দিয়েই জল ওঠা বন্ধ হয়ে গেল। দেখা গেল তেমন কিছু হয়নি, কেবল লক ম্যালকমের জল কয়েক ফুট বেড়ে গেছে মাত্র। কয়লানগরীর কোনো ক্ষতি হলো না, প্রাণহানি ঘটেছে বলেও মনে হলো না। সাইমন আঁচ করতে পারলেন না আসল ব্যাপারটা কি। জলের তোর কি ভূগর্ভে সঞ্চিত পাতাল জলাধার থেকে সবেগে উত্থিত হল? ৭-৫ ভাবনা ও রটনার অবসান হল সেই দিন সন্ধ্যায়। স্থানীয় খবরের কাগজে ফলাও করে ছাপা হল সহসা জলশূন্য হয়ে যাওয়া লক ক্যাটরিনের রংচঙা বিবরণ। নেল তার ৩ সঙ্গীকে নিয়ে ফিরে এসেও বলল সেই একই কাহিনী। খনিগর্ভে কারো প্রাণহানি ঘটেনি শুনে আশ্বস্ত হল ৪ জনেই। স্যার ওয়াল্টার স্কটের প্রিয় হ্রদ ক্যাটরিনের সে দৃশ্য আর কহতব্য নয়। হ্রদের তলা ফুটো হয়ে যাওয়াতেই এই বিপত্তি। আচমকা একটা মস্ত ফাটল দেখা দিয়েছে লক ক্যাটরিনের তলায়। তাই নিমেষের মধ্যে জলরাশি নেমে এসেছে নিউ অ্যাবারফয়েলের লেকে। যে লক ক্যাটরিন নিয়ে কত কবিতা, কত কাহিনী, কত রোমান্স আর রোমাঞ্চের সৃষ্টি, চোখের পলকে তা সেঁধিয়েছে ধরণীর জঠরে। অবশিষ্ট রয়েছে দক্ষিণাঞ্চলে কয়েক একর জায়গা জুড়ে শুধু একটা পুকুর। বিদঘুটে কাণ্ড সন্দেহ নেই, হইচই পড়ে গেল সারা দেশে। কয়েক সেকেন্ডের মধ্যে একটা গোটা হ্রদ পাতালে আশ্রয় করল, এমন কাণ্ড কে কবে শুনেছে? জনগণ যদি এখন চাঁদা তুলে লক ক্যাটরিনের ফুটো মেরামত করে ফের জল না ঢালে, তাহলে তো স্কটল্যান্ডের মানচিত্র থেকে লক ক্যাটরিনকে মুছে দেওয়া ছাড়া গত্যন্তর নেই। স্যার ওয়াল্টার স্কট ধরাধামে থাকলে তার বুক ভেঙে যেত নাকি এ দৃশ্য দেখলে? তলা ফুটো হওয়া অবশ্য খুব বিচিত্র নয়। পাথরের স্তর সেখানে এত পাতলা ছিল যে ভাবাই যায় না। কিন্তু বিপর্যয়টা কি নিছক প্রাকৃতিক, না কারো নষ্টামি? নতুন করে শঙ্কা ঢুকল জেমস্টার আর হ্যারি ফোর্ডের মাথায়। নেলকে এ প্রশ্ন শুধানো যায় না, কেননা এমনিতেই তার চোখ মুখের অবস্থা এত খারাপ যে তাকানোই যায় না। তার উপর না বলতে পারা বেদনায় বেচারি যেন ছটফট করছে। তাই হ্যারি একদিন দলবল নিয়ে নৌকোয় চাপল। উদ্দেশ্য সরেজমিন তদন্ত করা। হ্রদের যে অঞ্চলে পাথুরে থামের ডগায় এতদিন ছাদ ধরা ছিল, সেই অঞ্চলে গিয়ে সংশয়ের অবসান ঘটল। নষ্টামিই বটে। বিস্ফোরণের চিহ্ন তখনই দেখা গেল। কে বা কারা ডিনামাইট দিয়ে থাম উড়িয়ে দিয়েছে। তাই পাতলা পাথরের স্তর লক ক্যাটরিনের বিপুল জলভার আর ধরে রাখতে পারেনি। ছাদ ফুটো করে জল নেমে এসেছে হুড়মুড় করে। নষ্টামি, পূর্ব পরিকল্পিত শয়তানি। বারুদের কালো দাগেই সে প্রমাণ জলজল করছে। বিড়বিড় করে বললেন জেমস্টার, ভগবান বাঁচিয়েছেন, শুধু হ্রদ নেমেছে তাই রক্ষে।
সমুদ্রটাও তো নেমে আসতে পারত। তাহলে সাইমন বললেন, গোটা খনিটাই ভরে যেত নোনা জলে। কিন্তু কে এই দুশ্মন? সে কি একা না অনেকে? বহুজনের কীর্তি হলে অনেকদিন আগেই বোধহয় ধরা যেত। তাই মনে হয় দুশ্মন একাই 100। কিন্তু বলিহারি যাই তার ধরিবাজ এবং শয়তানি বুদ্ধির খোল খাইয়ে দিচ্ছে আমাদের। হতভাগা বদমাসটা পণ করেছে নিউ অ্যাবারফলকে ধ্বংস করবেই। শত্রুকে তুচ্ছ জ্ঞান করা মূর্খতা। খনি গহ্বরের শত সহস্র রন্ধ্রপথের সবকিছুই তার নখদর্পণে। নইলে নির্বিঘ্নে একটার পর একটা বজ্জাতি করে চলেছে, অথচ আমরা তার টিকিটাও দেখতে পাচ্ছি না। এ কি করে সম্ভব? নীলকে জিজ্ঞেস করলে ল্যাঠা চুকে যায়, বলল জ্যাক রিয়ান। হ্যারি আপত্তি করল, না, ও ও যখন নিজে থেকে বলবে তখন শুনবো, তার আগে নয়। বেশ, তবে তাই হোক, বললেন জেমস স্টার্ক। তবে বাবা, তুমি তাড়াতাড়ি বিয়ের পাটটা চুকিয়ে নাও। সামনের মাসেই এই সময়ে, কি বলো? দিনক্ষণ ঠিক হয়ে গেল। কটেজে ফিরে এসে কিন্তু ডিনামাইটে থাম উড়িয়ে দেওয়ার ঘটনাটা চেপে গেল সবাই। কি দরকার আতঙ্ক সৃষ্টি করে? কি আর ক্ষতি হয়েছে? স্কটল্যান্ডের বহু হ্রদের একটি না হয় পাতালে প্রবেশ করেছে। নেল ও হ্যারির বিয়ের দিন যতই এগিয়ে আসতে লাগলো, ধুমধাম ততই বাড়তে লাগলো নিউ অ্যাবারফয়েলে। কার আনন্দ তখন কে দেখে? এমনি অবস্থা, কিন্তু সঙ্গে সঙ্গে কতগুলো অদ্ভুত দুর্ঘটনাও ঘটতে লাগলো পরপর। হঠাৎ আগুন লাগলো নিচের তলা সুড়ঙ্গে। কাঠের ঠেকনাগুলোয় আগুন লাগানো হয়েছিল একটা জ্বলন্ত ল্যাম্প দিয়ে। বাতিটা ঠেকনার পাশেই পাওয়া গেল। জীবন বিপন্ন করে আগুন নেভালো হ্যারি তার সাঙ্গপাঙ্গ নিয়ে, নইলে কয়লা তোলা মাথায় উঠত। ভাগ্যিস আগুন নিভানোর কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল কাছেই, নইলে সেদিনই বন্ধ হয়ে যেত খনি। আরেকবার দেখা গেল ম্যান ইঞ্জিনের একটা কাঠের খোঁটা করাত দিয়ে কে কেটে রেখেছে। পুরো খাঁচাটাই ভেঙে পড়েছিল নিচে। কাছেই কাজ তদারক করছিল হ্যারি। রাবিশের মধ্যে থেকে তাকে টেনে বার করার পর দেখা গেল কপালক্রমে শুধু যা তার প্রাণহানিটাই ঘটেনি। দিন কয়েক পরে আবার দুর্ঘটনা। এবারও আহত হলো হ্যারি। কলে চলা ট্রাম রাস্তায় কয়লা ভর্তি ওয়াগনে চেপে ফিরছিল সে। আচমকা কিসে সংঘর্ষ লাগলো, ছিটকে পড়ল হ্যারি। পরে দেখা গেল ট্রাম লাইনের ওপর আড়াআড়িভাবে বসানো একটা লোহার বর্গা। সংক্ষেপে এমনি ভৌতিক কাণ্ড আরও ঘটল। আতঙ্ক ছড়িয়ে পড়ল খনিময়। সাইমন ফোর্ড কিন্তু বারবার বলে চলেন, এ কাজ কখনোই একজনের নয়, পুরো একটা দলের। এরপর নতুন করে পুলিশ এলো, পাহারা বসলো, টহল চলল। যেখানে সেখানে যেতে বারণ করা হলো হ্যারিকে। শত্রুপক্ষের লক্ষ্য তো তার ওপরেই, কাজেই হুঁশিয়ার থাকা ভালো। নেলের কানে যাতে এসব কাণ্ড না পৌঁছায় সে বিষয়ে সতর্ক থাকা হলো। কি দরকার অযথা মানসিক দ্বন্দ্ব বাড়িয়ে? বিয়ের দিনটি নিয়েও ভাবনা বাড়ল। ওই দিনই যে শত্রুপক্ষের ঘৃণা শতগুণে প্রকাশ পাবে না, এমন কথা কে বলতে পারে হলপ করে? কে জানে ওই দিন কি দক্ষযজ্ঞ কাণ্ড ঘটিয়ে ছাড়বে সেই অদৃশ্য বিভীষিকা। বিয়ের 1 সপ্তাহ আর বাকি। সকালবেলা কটেজ থেকে বেরিয়েছে নেল। কটেজের চারপাশে একটা চক্কর দিয়ে ফিরছে। হঠাৎ সিঁড়ির কাছে পৌঁছেই এমন চমকে উঠল যে তার কণ্ঠ দিয়ে বেরিয়ে এলো ভয়ের আর্তচিৎকার। নিস্তব্ধ খনির মধ্যে সেই চিৎকারের প্রতিধ্বনি যেন গুমড়ে উঠল। দৌড়ে এলো ম্যাগি, হ্যারি আর সাইমন। দেখল কাগজের মতো সাদা হয়ে গিয়েছে নেল। মৃত্যুকে চাক্ষুষ দেখলে বুঝি এমনি চেহারা হয়। মুখের পরতে পরতে নিঃসীম আতঙ্কের প্রতিচ্ছবি। বিস্ফারিত দৃষ্টি নিবদ্ধ কটেজের দরজার পাল্লায়। কপাটে লেখা কয়েকটি লাইন। গতরাতের অন্ধকারের সুযোগে আততায়ী রচনা। সেই দেখেই নেলের ধাত ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে। চিঠিটা এই: সাইমন ফোর্ড, পুরনো খনির সর্বশেষ কয়লার স্তর তুমি কেটে নিয়েছ আমার কবজা থেকে। তোমার ছেলে হ্যারি কেটেছে আমার নেলকে। তুমি গোল্লায় যাও, তোমাদের সর্বনাশ হোক। নিপাত যাক নিউ অ্যাবারফয়েল। সিলফ্যাক্স। সিলফ্যাক্স? কে সে? সিলফ্যাক্স। বলতে বলতে আবার থরথর করে কেঁপে উঠল নেল। ম্যাগি তাড়াতাড়ি তাকে কটেজে নিয়ে গেল। জেমসটারও দৌড়ে এসেছিলেন। তন্ময় হয়ে পড়ছিলেন পাল্লায় লেখা চরমপত্রটা। শেষে বললেন, সাইমন, এই চিঠি যে হাতে লেখা, সেই হাতের লেখাই আমাকে সেবার চিঠি লিখে তোমার চিঠির উল্টো কথাই জানিয়েছিল, অর্থাৎ এখানে আসতে নিষেধ করেছিল। যাক, লোকটার নাম তাহলে সিলফ্যাক্স। যেরকম তুমি বিচলিত হয়েছ,
বুঝেছি নামটা তোমার অচেনা নয়। কে এই সিলফ্যাক্স? সিলফ্যাক্স নামটা শুনেই বুড়ো ওভারম্যান সাইমন ফোর্ডের স্মৃতির কপাট যেন সহসা খুলে গেল। সিলফ্যাক্স, ডোচার্ট সুড়ঙ্গের শেষ মঙ্কের নামটাও ছিল সিলফ্যাক্স। সেকালে সেফটি ল্যাম্প আবিষ্কারের আগে এই মঙ্করা ছিল অপরিহার্য কয়লার খনিতে। সিলফ্যাক্সও ছিল এমনি এক মঙ্ক। ডাকাবুকো মানুষ ছিল সে। ভয়ানক চেহারা নিয়ে নিজের জীবন বিপন্ন করেও প্রতিদিন সবচেয়ে বিপদের জায়গায় হাজির থাকত সিলফ্যাক্স। খনি গহ্বরের যেখানে সেখানে দাহ্য গ্যাস মানে ফায়ার ড্যাম্প জমে থাকে, সেই জায়গায় গিয়ে বিস্ফোরণ ঘটাত ডানপিটে এই মঙ্ক। সাইমন প্রায়ই দেখতে পেত সিলফ্যাক্সকে। দেখত নিঃসঙ্গ ভীষণ দর্শন মানুষটা একলাই হামাগুড়ি দিচ্ছে যত্রতত্র। সঙ্গে থাকত একটা দানবিক পেঁচা, হারফাং জাতের তুষার পেঁচা। নানানভাবে এই মঙ্ককে সাহায্য করত হারফাং। দুর্গম যে অঞ্চলে দেশলাই রাখবার ক্ষমতা সিলফ্যাক্সের নেই, তুষার পেঁচা সেখানে উড়ে যেত জ্বলন্ত সলতে নিয়ে। দাহ্য গ্যাসে ওটা শূন্য থেকে ফেলে দিত, আর তারপরেই ঘটত বিস্ফোরণ। হঠাৎ একদিন বলা নেই কওয়া নেই উধাও হয়ে গেল বুড়ো সিলফ্যাক্স, আর সেই সঙ্গে একটি অনাথা মেয়ে। খনিতেই জন্ম হয়েছিল মেয়েটির। সিলফ্যাক্সই তার ঠাকুরদা। ঠাকুরদা ছাড়া সংসারে মেয়েটির আর আপনজন কেউ ছিল না। সেই মেয়েই যে এই নেল, তা এখন বোঝা গেল। 15 বছর পাতালের কোনো এক গোপন গহ্বরে মানুষ হয়েছে নেল। তারপর হ্যারির আবির্ভাব ঘটেছে, উদ্ধার পেয়েছে নেল। রাগে দুঃখে সমবেদনায় সোজাসুজি সব কথাই বলে গেলেন বুড়ো সাইমন ফোর্ড। এতদিন যে রহস্যময় প্রাণীটিকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে নিউ অ্যাবারফয়েলে, সিলফ্যাক্সই যে সেই লোক, সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। সাইমন বললেন, সিলফ্যাক্সকে আমরা ঠাট্টা করে বলতাম হারফাং বাহন। তখনই সিলফ্যাক্সের বেশ বয়স হয়েছিল, আমার চাইতে বছর 15-20 বেশি বয়স তো বটেই। জঙ্গলি টাইপের সে বরাবরই, কাউকে ঘেঁষতে দিত না। আগুন বা জলকে থোড়াই কেয়ার করত। মঙ্কের কাজ বিপজ্জনক, প্রতি পদে প্রাণ সংশয়। এ কাজে তাই লোক পাওয়া যেত না। কিন্তু সিলফ্যাক্স যেচে মঙ্ক হয়েছিল। মৃত্যুর সঙ্গে হর বখত পাঞ্জা কষেই মাথা বিগড়ে গিয়েছিল ওর। লোকে বলতো বদমাস, আমি বলতাম উন্মাদ। শক্তিতে অসুরের সমান। খনির প্রতিটি ফাটল আর সুড়ঙ্গ তার নখদর্পণে। পেনশন পেত সামান্যই। আমি তো ধরেই নিয়েছিলাম এতদিন নির্ঘাত মরে গিয়েছে। জেমস্টার বললেন, সিলফ্যাক্স লিখেছে, পুরনো খনির সর্বশেষ কয়লার স্তর তুমি কেটে নিয়েছ আমার কবজা থেকে। এ কথাটার মানে কি? আসল প্রশ্নই করেছেন। বললাম না, মাথায় ছিট দেখা গিয়েছিল সিলফ্যাক্সের। তাই ওর কেমন জানি ধারণা হয়ে গিয়েছিল অ্যাবারফয়েল খনিতে ওর অধিকার জন্মে গিয়েছে। ডোচার্ট সুড়ঙ্গে ওকে কাজ করতে হতো। এ সুড়ঙ্গ যত গভীর হয়েছে, কয়লা যত বেশি কাটা হয়েছে, ততই ও ক্ষিপ্ত হয়েছে, আর ততই বেড়েছে জঙ্গলিপনা। প্রত্যেকটা গাঁইতির খটাং খটাং আওয়াজে ও কিরকম শিউরে শিউরে উঠত। মনে পড়ে ম্যাগি? মনে পড়বে না আবার? বেশ মনে পড়ে। ম্যাগি সায় দেয়। জেমস্টার বললেন, ব্যাপারটা এখন পরিষ্কার হলো। দৈবাত নতুন কয়লার স্তরের সন্ধান পেয়েছিল সিলফ্যাক্স। ক্যাঁপা জঙ্গলির মতো জায়গাটাকে সে আগলাতে চেয়েছে। দিন রাত খনিতে টহল দিতে দিতে তোমার গুপ্ত রহস্য সিলফ্যাক্স জেনে ফেলেছিল। জেনেছিল তুমি আমাকে কটেজে আমন্ত্রণ জানাবে, তাই তোমার চিঠির উল্টো কথা সে লিখেছিল আমাকে। তাই এখানে পৌঁছতে না পৌঁছতেই পাথরের চাঙড় ঠিকরে গেল হ্যারির দিকে। ইয়ারও সুড়ঙ্গে মই ধ্বংস হলো একই কারণে। নতুন কাজের জায়গার দেওয়ালে ফাটল বন্ধ হওয়ার রহস্য এখন আর রহস্য নয়। সেই কয়লার কারাগারে আমরা বন্দী ছিলাম, তারই জিঘাংসায় শেষে মুক্তি পেলাম দয়াময়ী নেলের কৃপায়। উন্মাদ, বদ্ধ উন্মাদ হয়ে গেছে সিলফ্যাক্স, বললেন সাইমন। নইলে পেঁচাকে দিয়ে আমাদের লণ্ঠন নিভাতো না। পেঁচাকে সে লেলিয়েছে আরও একবার। হ্যারি আর নেল যখন দড়ি ধরে শুকনো কুয়ো থেকে উঠছিল, তখন দড়ি আরেকটু হলে তো কেটে ফেলেছিল ওই পেঁচা। হ্যারি আর নেলের বিয়ের খবরে ওর রাগ আর ঘৃণা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে, বলল ম্যাগি। তা তো বাড়বেই। যার জন্য ডোচার্ট সুড়ঙ্গ হাতছাড়া হয়েছে, তারই ছেলের সঙ্গে কিনা নাতনির বিয়ে, এ তো অসম্ভব। কিন্তু এখন কি করা? সিলফ্যাক্স যে চরমপত্র দিয়েছে, তার মোকাবিলা করা যায় কিভাবে? ঠিক ঠিক, সবই তো হলো, কিন্তু আসল সমস্যারই তো এখনো কোনো কিনারা হয়নি। উন্মাদ সিলফ্যাক্সের পৈশাচিক জিঘাংসা থেকে
নিউ অ্যাবারফয়েল, নেল আর হ্যারি আর অন্য সকলের ধন প্রাণ রক্ষা করতে হলে এখন কি করণীয়? জ্যাক রিয়ান এতক্ষণ চুপচাপ বসেছিল, শুধু শুনেছে, একটাও কথা বলেনি। এবার সে মুখ খুলল, বলল, আমার একটা প্রশ্ন আছে। যে বুড়ো সিলফ্যাক্সের কথা এতক্ষণ শুনলাম, সেই সিলফ্যাক্সই যে বর্তমান সিলফ্যাক্স, তা আমরা বুঝছি কিভাবে? পুরনো সিলফ্যাক্সের যে বয়সের হিসেব পাওয়া যাচ্ছে, তাতে তার তো এখন বেঁচে থাকারই কথা নয়। থাকলেও এত বুড়ো হয়ে পড়েছে যে নড়াচড়া করাই তার পক্ষে কষ্টকর। কিন্তু হ্যারিকে লক্ষ্য করে পাথর ছোড়া, থাম ভাঙা ইত্যাদি যেসব কাণ্ড আজ পর্যন্ত খনিতে ঘটেছে, তা কি ওই বুড়ো সিলফ্যাক্সের পক্ষে করা সম্ভব? আমার তো মনে হয় এই সিলফ্যাক্স অন্য কোনো লোক, অথবা বুড়ো ফ্যাক্সের সঙ্গে আরও অনেক লোক আছে। তাই তো। সবাই মাথায় হাত দিয়ে বসল। এ যে আরেক মহা সমস্যা। জ্যাকের কথাটা মোটেই উড়িয়ে দেবার নয়। সত্যিই তো, কে এই সিলফ্যাক্স? জরাজীর্ণ থুত্থুরে বুড়ো সেই পুরনো সিলফ্যাক্স তো এ হতে পারে না। তাহলে শেষ পর্যন্ত সবাই এক বাক্যে সিদ্ধান্ত করে একমাত্র নেলই পারে সাংঘাতিক এই বিপদের গোলকধাঁধা থেকে তাদের উদ্ধার করতে। কিন্তু এই গোলকধাঁধা থেকে বেরোনোর পথ একমাত্র নেলই যে শুধু বাতলাতে পারে, তাতে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, যে প্রচণ্ড শক সে খেয়েছে, আর তার ফলে এখন যেরকম কাহিল অবস্থা তার, তাতে তাকে এ আলোচনার মধ্যে টানা কি সঙ্গত হবে? প্রশ্নের কোনো পরিষ্কার জবাব নেই। সবাই তাই চুপচাপ ভাবছে। শেষে হ্যারি বললে, না, এইভাবে অন্ধকারে থাকা কখনোই ঠিক নয়। যে কোনো সময় গুরুতর বিপদ ঘটতে পারে। নেল ছাড়া গতি নেই। আমি বরং যাই, নেলকে বুঝিয়ে বলি, ওর এখন সব কথা বলার সময় এসেছে। সিলফ্যাক্স রহস্যভেদের ওপর অনেক কিছুই নির্ভর করছে। যেতে হবে না হ্যারি, আমি নিজেই এসেছি। জবাব এলো দোরগোড়া থেকে। পরক্ষণেই ফ্যাকাশে মুখে ঘরে ঢুকল নেল। কেঁদে কেঁদে দুই চোখ ফুলে উঠেছে। নেল বলল, আপনারা সবাই শুনুন। যাকে আপনারা বাড়ির বউ করতে চলেছেন, তার পূর্বকাহিনী শুনুন আজ। নেল, ওকে বলতে দাও হ্যারি। জেমস স্টার বললেন। নেল বলল, হ্যাঁ, আমি সিলফ্যাক্সের নাতনি। সিলফ্যাক্স ওই একজনই আছে। খুব বয়স হয়েছে বটে, তবুও ঠাকুরদা এখনো বিরাট তাগড়াই জোয়ান। গায়ে তার প্রচণ্ড আসুরিক শক্তি। যাক সে কথা, নিজের কথা বলি। আমি মা কি জিনিস জানতাম না, জানলাম এখানে এসে। বলতে বলতে নেল গভীর চোখে তাকালো ম্যাগির পানে। বাছারে, বিড়বিড় করে ওঠে ম্যাগি। বাবা কি জিনিস জানতাম না, জানলাম ওকে পেয়ে। সজল চোখে নেল তাকায় সাইমন ফোর্ডের দিকে। আমার বন্ধু ছিল না, তাও পেলাম হ্যারিকে পেয়ে। 15 বছর আমি খনির অন্ধকারে কাটিয়েছি ঠাকুরদার সঙ্গে। 15 বছর সঙ্গী ওই ঠাকুরদা। কল্পনা করে নিন অবস্থাটা। কিন্তু এসব আপনাদের ভালো লাগবে কিনা বুঝতে পারছি না। নেল চুপ করে থাকলো। না না নেল, তুমি বলো। গভীর আবেগে হ্যারির গলা কাঁপছে। ঠাকুরদা ভয়ানক হলেও আদর যত্ন করতো আমাকে। খুঁজে পেতে খাবার এনে খাওয়াতো। শৈশবের স্মৃতি ফিকে হয়ে এলেও মনে আছে, একটা ছাগলই দুধ খাওয়াতো আমাকে। মন আমার ভেঙে গিয়েছিল ছাগলের মৃত্যুতে। আমার ভাঙা মন জোড়া লাগাতে ঠাকুরদা একটা অন্য জন্তু ধরে আনলো। শুনলাম 4টে পা থাকলেও এ জন্তুর নাম কুকুর। কিন্তু কুকুর ছাগলের মতো শান্তশিষ্ট নয়। সে কি ঘেউ ঘেউ চিৎকার! ঠাকুরদা নিজেও চেঁচামেচি পছন্দ করতো না। শব্দ শুনলেই আঁতকে উঠত। আমাকেও মুখ গুজে থাকতে শিখিয়েছিল ওইটুকু বয়সেই। কিন্তু এ শিক্ষা কুকুরকে কিছুতেই দেওয়া গেল না। কাজেই কুকুরকে একদিন সরে যেতে হলো খনির শব্দহীন জগৎ থেকে। একনাগাড়ে এতখানি বলে নেল বোধহয় ক্লান্ত হয়ে পড়ে। একটু থেমে আবার সে শুরু করে। ঠাকুরদার নিজের সঙ্গী বলতে ছিল একটা বিকট দর্শন তুষার পেঁচা, হারফাং। প্রথম প্রথম তাকে দেখে আমার রক্ত ঠান্ডা হয়ে যেত। কিন্তু কি আশ্চর্য, আমি দুচক্ষে দেখতে না পারলেও কেন জানি হারফাং আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলল। দারুণ ন্যাওটা হয়ে গেল আমার। কাজেই আমার ভয় চলে গেল। আমিও হারফাং অন্তপ্রাণ হলাম। হারফাং ঠাকুরদার হুকুম যত না তামিল করত, তার চাইতেও বেশি কথা মানত আমার। তাইতেই হলো বিপদ। ঠাকুরদা দারুণ হিংসুটে ছিল তো, তাই ঠাকুরদার সামনে আমরা ছাড়াছাড়ি থাকতাম। হারফাং নিজেও কিন্তু বুঝতো ব্যাপারটা। মনিব থাকলে আমার কাছেই আসতো না,
কিন্তু এভাবে বললে আমার কথা ফুরোবে না। যেটুকু দরকার শুধু তাই বলা যাক। না মা, সব বলো। বললেন জেমস স্টার। খনিতে জায়গার অভাব ছিল না, তবুও জ্বলন্ত চোখে আপনাদের কটেজ দেখত ঠাকুরদা। চোখ দেখেই অশুভ ইঙ্গিত পেতাম। নিজের পছন্দসই ডেরা এই কটেজ থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও ঠাকুরদা আপনাদের এখানে থাকাটা কিছুতেই যেন বরদাস্ত করতে পারত না। কটেজে কারা থাকে এ প্রশ্ন আমার মুখ থেকে বেরোলেই মুখ অন্ধকার হয়ে যেত ঠাকুরদার। অনেকক্ষণ কোনো কথাই বলতো না, জবাবও দিত না। কিন্তু যেদিন ঠাকুরদা জানলো আপনারা পুরনো আস্তানায় আর খুশি নন, ঠাকুরদার এলাকাতেও নাক গলাতে চান, সেদিন সত্যি সত্যি রাগে ফেটে পড়ল ঠাকুরদা। পণ করলো নতুন খনিতে পা দিলেই খতম করা হবে আপনাদের। অত বয়সেও অসুরের মতো শক্তি ধরে ঠাকুরদা, না দেখলে বিশ্বাস করা যায় না কোনো বুড়ো মানুষ অমন বলবান হতে পারে। তর্জন গর্জন শুনে আমি ভয় কাঁপতাম। ভয় নিজের জন্য নয়, আপনাদের আর ঠাকুরদার জন্যে। একটু থেমে দম নিয়ে নেল আবার বলতে থাকে। প্রথম যেদিন আপনারা নিউ অ্যাবারফয়েলের সুরঙ্গে ঢুকলেন সেদিনটা ছিল সাংঘাতিক। আপনারা ঢুকে পড়েছেন দেখেই ঠাকুরদা রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে ঢোকবার পথ বন্ধ করে দিল। আপনারা বন্দী হলেন। আপনাদের দূর থেকে দেখতাম, চিনতাম না, কিন্তু কয়েকজন খ্রিস্টান না খেতে পেয়ে মারা যাবে এ তো হতে পারে না। তাই লুকিয়ে চুরিয়ে জল আর রুটি এনে দিতাম। ইচ্ছে ছিল পথ দেখিয়ে বাইরে নিয়ে যাওয়ার, কিন্তু ঠাকুরদার সজাগ চোখ এড়িয়ে তা সম্ভব ছিল না। কাজেই দেখলাম মৃত্যু আপনাদের অবধারিত। জেমস স্টার ও বুড়ো সাইমন ধীরে ধীরে মাথা নাড়ছেন। ম্যাগির চোখ সজল, আর নিষ্পলক চোখে হ্যারি তাকিয়ে আছে নেলের দিকে। নেল বলে চলে, ঠিক তখনই জ্যাক রিয়ান এলো বন্ধুবান্ধব নিয়ে। ঈশ্বরের ইচ্ছায় আমি ওদের দেখলাম আসার সঙ্গে সঙ্গেই পথ দেখিয়ে নিয়ে এলাম আপনাদের কাছে। যখন ফিরছি খপ করে আমার হাত চেপে ধরল ঠাকুরদা। তাকে রাগে চণ্ডাল হতে দেখলাম সেই প্রথম। আমায় মেরেই ফেলতো বোধহয়, কিন্তু তা না ফেললেও টেকা দায় হলো আমার। ঠাকুরদা পুরোপুরি উন্মাদ হয়ে গেল, নিজেকে আঁধার আর আগুনের রাজা বলে ঘোষণা করলো। তারপর যেদিন খনির কয়লায় আপনাদের যন্ত্রের ঘা পড়ল, সেদিন ঠাকুরদা কি মারটাই না মারলো আমাকে। যে কয়লা ঠাকুরদার নিজের, সেই কয়লায় কিনা চুরি, আর তার জন্যে পিটুনি খেলাম আমি। সে কি মার! পালাতে চেয়েছিলাম, পারলাম না। অন্ধকারেও যেন চোখ জ্বলে ঠাকুরদার। মাস তিনেক আগে আবার রাগে চণ্ডাল হলো ঠাকুরদা। শুকনো কুয়োর মধ্যে আমায় নামিয়ে দিয়ে উধাও হলো অন্ধকারে। যাবার সময় বারবার হাঁক দিল হাড়ফাঙ্কে, কিন্তু সে আমাকে ছেড়ে গেল না। হ্যারি এই কুয়ো থেকেই আমাকে তুলে এনেছিল। ক্ষণেক থামে নেল, তারপর আবার বলতে থাকে, কদিন ওই কুয়োয় ছিলাম জানি না, শুধু মনে আছে হ্যারি যখন এলো তখন বেশ বুঝেছিলাম আমার মৃত্যু হচ্ছে। নেল এবার পূর্ণ দৃষ্টিতে বুড়ো সাইমন ও ম্যাগির দিকে তাকিয়ে বলে, এখন বুঝছেন তো সিলফ্যাক্সের নাতনির সঙ্গে আপনাদের ছেলের বিয়ে হলে কি হবে? আপনারা সকলেই মারা পড়বেন। নেল, না, বাধা দিও না আমাকে। সবার মঙ্গলের জন্যই আমাকে ফিরে যেতে দাও ঠাকুরদার কাছে। আমি গিয়ে তাকে বোঝাই, হয়তো কাজ হবে। লাফিয়ে দাঁড়িয়ে উঠল হ্যারি। আমাদের ছেড়ে যাবে? জেমস স্টার বাধা দিলেন। নেল, তোমার সিদ্ধান্ত ভুল, এ কথা বলবো না, কিন্তু তোমাকে তো আমরা অনিশ্চয়তার মধ্যে যেতে দিতে পারি না। পাগলকে যুক্তি দিয়ে বোঝানো যায় না। সিলফ্যাক্স যে শক্তি নিয়ে আমাদের সর্বনাশ করতে চাইছে, আমরা চাই সেই শক্তিকে নাশ করতে। পারবেন না, সঙ্গে সঙ্গে বলল নেল। ঠাকুরদার আশ্চর্য শক্তির নমুনা আপনারা বহুবার পেয়েছেন। ঠাকুরদা কোথাও নেই, অথচ সর্বত্র আছে। ঠাকুরদা অশরীরীর মতো অদৃশ্য, ভগবানের মতো সর্বজ্ঞ। মিস্টার স্টারকে এখানে আনবার গোপন পরিকল্পনা কি করে জানলো ঠাকুরদা? কি করে টের পেয়েছে আমার বিয়ে হচ্ছে হ্যারির সঙ্গে? হ্যারি কি বলতে যাচ্ছিল তাকে হাত নেড়ে থামিয়ে দিয়ে নেল বলে উঠল, ঠাকুরদা উন্মাদ, সন্দেহ নেই, কিন্তু উন্মাদ মনের মধ্যেও একটা অতি মনের সন্ধান আমি পেয়েছি। ছেলেবেলায় মুখে মুখে কত শিক্ষাই দিয়েছে ঠাকুরদা, ঈশ্বরকে জেনেছি তার মুখের কথায়, কিন্তু মানুষ সম্বন্ধে একটা প্রচণ্ড মিথ্যে সে শিখিয়েছিল। মানুষ মাত্রই নাকি বিশ্বাসঘাতক। মানুষ জাতির প্রতি প্রচণ্ড ঘৃণায়
আমার মন ভরিয়ে তোলার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি ঠাকুরদা। তাই হ্যারি আমাকে উদ্ধার করার পর যখন কটেজে এলাম, আমি ভয় এমন কুঁকড়েছিলাম। আপনারা ভেবেছিলেন মানুষ জাত সম্বন্ধে আমার অজ্ঞতার জন্যই ওই রকম দিশেহারা ভাব। তা নয়, ঠাকুরদার শিক্ষা অনুযায়ী ভেবেছিলাম একদল বদমাশ লোকের পাল্লায় পড়েছি। ধীরে ধীরে সে ধারণা কেটে যায়। বুঝলাম ঠাকুরদা আমাকে ঠকিয়েছে। নিস্তব্ধ কামরা, কারো মুখে কথা নেই, শুধু শোনা যায় নীলের উদ্দীপ্ত কণ্ঠ। এখন বুঝছি আমাকে নয়, ঠাকুরদা নিজেকেই ঠকিয়েছে। তাই ফিরে যেতে চাই। যে সুরঙ্গে শৈশব কেটেছে সেখানে গিয়ে দাঁড়ালেই ঠাকুরদা ঠিক আসবে, আমাকে আবার কোলে নেবে। তারপর দেখাই যাক না সুবুদ্ধি ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু কেউই রাজি হলো না নীলের প্রস্তাবে। শুরু হলো বাঘ বিতণ্ডা। অবশেষে ক্লান্ত নীল মনের ওপর প্রচণ্ড চাপ সইতে না পেরে মূর্ছিত হয়ে পড়ল ম্যাগির দু বাহুর ওপর। ঘর থেকে সবাইকে বার করে দিল ম্যাগি। বুনো সিলফ্যাক্স ফাঁকা আওয়াজ করে না। মিথ্যে ভয় দেখানো তার কুষ্ঠিতে লেখা নেই। অ্যাবারফয়েল খনিকে চূর্ণ বিচূর্ণ করার নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ফিকির রয়েছে তার মুঠোয়। তাই হুঁশিয়ার থাকাই ভালো। সশস্ত্র প্রহরীর সংখ্যা বাড়ানো হলো। খনিতে ঢোকবার আর বেরোবার সবকটা পথে দিবারাত্র কড়া নজর। আগন্তুক দেখলেই জেরায় জেরায় তাকে নাজেহাল করা হয়। নীলের উৎকণ্ঠা নিবারণের জন্য সব খবরই তার কাছে বলা হয়। হ্যারি তার পেছনে আঠার মতো লেগে থাকায় নীল কথা দিল সে পালাবে না। বিয়ের আর মাত্র 7 দিন বাকি। নতুন কোনো দুর্ঘটনার খবর নেই। শ্রমিকদের আতঙ্ক তাতে কমে কিছুটা। কাজের উৎসাহে নতুন জোয়ারের সূচনা দেখা দেয়। জেমস্টার কিন্তু বসে নেই। সিলফ্যাক্সকে গরু খোঁজা খুঁজছেন। প্রতিহিংসার আগুনে যার অন্তর জ্বলে পুড়ে খাঁক হয়ে গিয়েছে, সেই বুড়ো জংলি যখন পণ করেছে নীল আর হ্যারির বিয়ে পণ্ড করবেই, তখন তা কার্যকরী করার চেষ্টা করবেই। তার আগেই লোকটাকে পাকড়াও করা দরকার। যে সুড়ঙ্গ দিয়ে ডান্ডোনাল্ড দুর্গের ভগ্নস্তূপে বেরোনো যায়, কড়া পাহারা সেখানেও বসল। কিন্তু কাকস্য পরিবেদনা। সিলফ্যাক্স যেন উবে গিয়েছে খনি গহ্বর থেকে। নতুন করে পাতি পাতি করে খুঁজেও তার ছায়াটুকু দেখা গেল না। অবশেষে এলো বিয়ের দিন, কিন্তু সিলফ্যাক্স এলো না। তার অস্তিত্বের চিহ্নটুকুও নেই কোথাও। দিন শেষে কয়লা নগরীতে উদ্দীপনার বন্যা বয়ে গেল। সাজো সাজো রব পড়ে গেল শ্রমিকদের মধ্যে। কাজকর্ম সব বন্ধ। প্রত্যেকেই যে যার ভালো পোশাক পরে ছুটল ফোর্ট পরিবারকে সম্মান জানাতে, আনন্দের বকরা নিতে। রাত 11টার সময়ে লক ম্যালকমের তীরে সেন্ট গাইলস গির্জাতে হবে নীল আর হ্যারির বিয়ে। যথাসময়ে কটেজ থেকে বেরুল হ্যারি তার মায়ের সঙ্গে। নীল রইল সাইমনের সঙ্গে। পেছনে উৎফুল্ল জেমস্টার, পাশে জ্যাক রিয়ান, পরনে ব্যাকপাইপ আদলের জমকালো পোশাক। সবার পেছনে কয়লা নগরীর অন্যান্য প্রধানরা। বাইরে অগাস্টের গুমট, বাতাসে ঝড়ের ইঙ্গিত। ঝোড়ো হাওয়া মধ্যে মধ্যে কয়লা নগরীতেও প্রবেশ করছে, গুমট সেখানেও। সুরঙ্গে সুরঙ্গে যে বাতাস ঢুকছে তাতে রয়েছে বিদ্যুতের ছোঁয়া। ব্যারোমিটারের পারা এত নিচে নেমেছে যে কয়লা নগরীর আকাশ সমান বিশাল ছাদের তলায় সঞ্চিত এই বিদ্যুৎ বওয়া বাতাসে ঝড়ের হুহুঙ্কার যে কোনো মুহূর্তে শোনা যেতে পারে। কিন্তু আবহাওয়া নিয়ে কারো মাথা ব্যথাই নেই। আলোয় আলোয় ঝলমল করছে পাতালপুরি। ছাদে জ্বলছে ইলেকট্রিক বাল্ব, যেন শত সূর্যের দীপ্তি সেখানে। গির্জাতেও আলোর মালা, জানলায় জানলায় রোশনাই। দরজায় প্রতীক্ষারত পাদ্রী উইলিয়াম হবসন। লক ম্যালকমের জল কেটে এগিয়ে আসছে একটি নৌকো। নৌকোয় বর, কনে এবং আত্মীয় স্বজন। অর্গ্যান বাজছে। বর কনে উঠে এসেছে। পাদ্রী বিয়ের মন্ত্র পড়তে সবে শুরু করেছেন। এমন সময় কানের পর্দা ফাটানো শব্দ এলো বাইরে থেকে। গির্জা থেকে শখানেক গজ দূরে একটা পাথর খসে পড়েছে লেকের জলে। মস্ত পাথর। লেকের তীরভূমিতে এতদিন যা চাতাল হয়ে শোভা পেয়েছে, কি এক অজ্ঞাত কারণে সহসা তা খসে পড়েছে জলে। বিস্ফোরণ নয়, ভেঙে পড়াও নয়, নিঃশব্দে খসেছে পাথরের চাই, সশব্দে আছড়ে পড়েছে হ্রদের মধ্যে। আর সেই সঙ্গে নদীর মতো তীব্র স্রোত নামছে পর্বত রন্ধ্র দিয়ে। কল্পনাও করা যায়নি অত বড় একটা গুহা আর জল লুকিয়েছিল পাথরটার আড়ালে।
আচম্বিতে ভাঙা পাথরের ফাঁক দিয়ে আবির্ভূত হলো একটা ছিপ নৌকো। জলের তোড়ে নিমেষ মধ্যে ছিটকে গেল লেকের মাঝখানে। ক্যানোর মধ্যে খাড়া দাঁড়িয়ে এক বৃদ্ধ, কালো আলখাল্লায় আবৃত দেহ, এলোমেলো চুল, লম্বা সাদা দাড়ি উঠছে বুকের ওপর, হাতে একটা প্রজ্বলিত ডেভি ল্যাম্প, অগ্নিশিখা ধাতুর জালতি দিয়ে ঢাকা। আবির্ভাবের সঙ্গে সঙ্গেই শোনা গেল তার ডাকাতে হুঙ্কার, আয়া ড্যাম, নিপাজ্জা তোরা। সত্যি সত্যি সেই মুহূর্তে বাতাসে পাওয়া গেল কার্বুরেটেড হাইড্রোজেনের বিশেষ গন্ধ। হালকা গন্ধ, কিন্তু ফায়ার ড্যাম্পই বটে। পাথর খসে পড়ার সঙ্গে সঙ্গে যুগ যুগ সঞ্চিত বিস্ফোরক গ্যাস ছাড়া পেয়েছে পর্বত গুহা থেকে। পরিমাণে বিপুল এই দাহ্য গ্যাস এতদিন আটকে ছিল মুখবন্ধ বিশাল ওই সুড়ঙ্গে। এখন তা ছুটছে অদৃশ্য শক্তি নিয়ে ছাদের দিকে। লক্ষ্য ধারায় নির্গত হচ্ছে বিস্ফোরক বাষ্প। বায়ুমণ্ডলে যে চাপে বাতাস আছে তার ৫-৬ গুণ বেশি চাপে এই গ্যাস উঠে যাচ্ছে উঁচু খিলানের দিকে। মারাত্মক এই গ্যাসের গোপন সঞ্চয়ের হদিস জানত বলেই এতদিন ঘাপটি মেরেছিল সিলফ্যাক্স। এখন বোতলের ছিপি খোলার মতো গর্তের পাথর সরিয়ে দিয়েছে সে। বাতাসে গ্যাস মিশে প্রলয়ঙ্কর বিস্ফোরক মিশ্রণ তৈরি হয়ে গেল সবার চোখের সামনেই। গোটা খনিগর্ভ ভরে উঠেছে এই বিস্ফোরক গ্যাসে। দলবল নিয়ে হ্রদের তীরে দৌড়ে এসেছিলেন জেমস স্টার। কাণ্ড দেখেই চেঁচিয়ে উঠলেন গলা ফাটিয়ে, বাইরে, খনির বাইরে যাও। মহাপ্রলয় যে আসন্ন ইঞ্জিনিয়ার জেমস স্টার তা পলকের মধ্যেই বুঝেছেন। আয়া ড্যাম, আয়া ড্যাম। প্রত্যুত্তরে যেন ব্যঙ্গ করে উঠল বুড়ো সিলফ্যাক্স। আবার গলা ফাটালেন জেমস স্টার, খনির বাইরে সবাই। পালানোর সময় কোথায়? কেনই দাঁড়িয়ে মূর্তিমান বিভীষিকার মতো বৃদ্ধ সিলফ্যাক্স, হাতে ল্যাম্প। যে কোনো মুহূর্তে কার্যকর হবে তার হুমকি। শুধু যে নাতনির সঙ্গে হ্যারির বিয়েই বন্ধ হবে তা নয়, গোটা কয়লানগরীর তাবৎ জনগণ নিশ্চিহ্ন হয়ে যাবে একটিমাত্র প্রলয়ঙ্কর বিস্ফোরণে। বৃদ্ধের মাথার ওপর উঠছে একটা অতিকায় তুষার প্যাঁচা, হারফাং, সাদা পালকে কালচে ফুটকি। ঠিক সেই সময়কে যেন ঝপাং করে ঝাঁপ দিল জলে। জল তোলপাড় করে সাঁতরে গেল ছিপ নৌকো লক্ষ্য করে। জ্যাক রিয়ান ধ্বংস শুরু হওয়ার আগেই বৃদ্ধের নৌকো এসে পৌঁছতে চায়। সিলফ্যাক্সও দেখল জ্যাককে, সঙ্গে সঙ্গে ভেঙে ফেলল ডেভি ল্যাম্পের কাঁচ। শিখাসহ সলতে নাড়তে লাগলো বাতাসে। নৈঃশব্দ। মরণের ডম্বুরু ধ্বনি আতঙ্কিতে শব্দহীন হলে যে মৃত্যুরাজ্যের সূচনা দেখা যায়, মনে হলো খনিগর্ভে তার আবির্ভাব ঘটেছে। নিশ্চিম হতাশার মধ্যেও জেমস স্টার অবাক হলেন। এ কি, এতক্ষণে যে খনি উড়ে যাওয়ার কথা! বিস্ফোরণ না ঘটার কারণ সিলফ্যাক্স চকিতে বুঝে নিল ক্রোধ বিকৃত মুখে। ইশারায় ডাকল হারফাংকে। ফায়ার ডাম্প এত পাতলা যে বাতাসের নিচের তলায় থাকতে না পেরে ওপরে জমা হচ্ছে, গম্বুজ ছাদের ঠিক নিচে। ছো মেরে জ্বলন্ত সলতে নিয়ে উঠে গেল হারফাং। বক্র নখরে জ্বলছে অগ্নিশিখা। ভ্রুক্ষেপ নেই দানবিক প্যাচার, এ কাজেই সে পোক্ত। ডোচার্ট সুরঙ্গে কত সলতে সে ফেলেছে, এ তো ছেলে খেলা তার কাছে। ঘুরতে ঘুরতে উঠে চলল সে বিশাল ডানার প্রচণ্ড ঝাপটায়। উন্মাদ মনিবের প্রসারিত হাতের তর্জনীর ইঙ্গিত যেদিকে, সেই বিশাল খিলেন ছাদের দিকে। শাঁ শাঁ করে উঠতে লাগল যেন একটা পুরাকালের পক্ষী। চোখ মুদল অনেকেই, নিউ অ্যাবারফয়েলের এই শেষ। ঠিক সেই মুহূর্তে হ্যারির হাত ছাড়িয়ে লেকের ধারে দৌড়ে গেল নেল। ভয় উদ্বেগের লেশমাত্র নেই তার চোখে। হাঁক দিল সে প্রশান্ত গলায়, হারফাং, হারফাং, এই যে আমি, আয় আয় বলছি। নেওটা পাখি হকচকিয়ে গেল ডাক শুনে। দ্বিধায় ভাসল ক্ষণেক। তারপর যেই নেলের গলা চিনল, অমনি জ্বলন্ত সলতে জলে ফেলে দিয়ে গোত খেয়ে চক্রাকারে নেমে এলো নেলের পায়ের কাছে। গগন বিদারী এক চিৎকার শোনা গেল সঙ্গে সঙ্গে। পাতাল গম্বুজে ধ্বনি আর প্রতিধ্বনির লড়াই লেগে গেল বুড়ো সিলফ্যাক্সের সেই শেষ চিৎকারের রেশ নিয়ে। না! জ্যাক রিয়ান ইতিমধ্যে ছিপ নৌকোর কাঠ মুঠোয় চেপে ধরেছে। বিকট চিৎকার ছেড়ে জলে ঝাঁপ দিল বৃদ্ধ। জীবন ধারণে আর লাভ কি? প্রতিহিংসা তো নেওয়া গেল না। বাঁচাও, বাঁচাও! হাহাকার করে উঠল নেল। শুনেই জলে ঝাঁপ দিল হ্যারি। জ্যাককে নিয়ে জল তোলপাড় করে ফেলল, বহু ডুব দিল, কিন্তু জংলি সিলফ্যাক্সকে আর পাওয়া গেল না।
লক ম্যালকমের জল শিকার পেলে সহজে ছাড়ে না। কয়লা মানবের সমাধি ঘটল কয়লা হ্রদের নিচেই। 6 মাস পরে সেন্ট গাইলস গির্জাতেই কালো পোশাকে বিয়ে হল নেলের সঙ্গে হ্যারির। বরবউ ফিরে এলো কটেজে। নিরুদ্বেগ আনন্দে আটখানা বুড়ো সাইমন, ম্যাগি আর জেমস স্টার। জ্যাক রিয়ান তো একাই নেচে গেয়ে বাজিয়ে তাক লাগিয়ে দিল সবাইকে। পরদিন থেকে নতুন করে শুরু হলো খনির কাজ। সাইমন আর ম্যাগি তাদের বিয়ের সুবর্ণ জয়ন্তীর কথা ভাবছেন। জ্যাক রিয়ান ঠাট্টা করে বলে, শুধু একটাই হবে না, 2টো সুবর্ণ জয়ন্তী দেখতে চাই। মুচকি হাসেন সাইমন। ভবিষ্যতের কথা কি কেউ বলতে পারে? কিন্তু আশ্চর্য আয়ু নিয়ে বেঁচে রইল বুড়ো সিলফ্যাক্সের তুষার প্যাঁচা। অন্ধকার অঞ্চলে ভুতুরে পাখির মতো উড়তে দেখা যায় তাকে। বুড়ো মারা যাবার পর হারফাংকে নেল কাছে রাখার চেষ্টা করেও পারেনি। দিন কয়েক পরেই সে পালালো। মনিবের মতোই হারফাং মানুষ সইতে পারে না। সইতে পারে না আর একজনকে, সে হলো হ্যারি। হ্যারি তার দুচক্ষের বিষ। পাখির মধ্যে এরকম ঈর্ষা বড় একটা দেখা যায় না। শুকনো কুয়োর তলা থেকে হ্যারি যেদিন নীলকে তুলে এনেছিল, সেদিন সে বাধা দিয়েছিল অনেক, কিন্তু আটকাতে পারেনি। সেই দিন থেকেই যেন বিদ্বেষ বিষে আচ্ছন্ন হয়ে গিয়েছিল হারফাং। তাই সে ফের উড়ে গেল আধার অঞ্চলে। মাঝে মাঝে সে উড়ে আসে লেক ম্যালকমের ওপর, পাক দিতে থাকে চক্রাকারে। তীরে দাঁড়িয়ে দেখে নেল। চোখের জলে দৃষ্টি তার বারবার ঝাপসা হয়ে যায়। কেন এমন করে হারফাং? কে বলবে? কি চায় সে? পুরনো বন্ধুকে? হ্রদের টলটলে জলের তলায় চিরনিদ্রিত দোস্ত সিলফ্যাক্সকে এক পলক দেখবার জন্যই কি হন্যে হয়ে ওড়ে সে? কারণ যাই থাক, জ্যাক রিয়ান এই নিয়েই অনেক গাল গল্প বানিয়ে ফেলল। অত্যাশ্চর্য সেই সব গান আর গল্প শুনলে আক্কেল গুরুম হয়ে যায় বন্ধু বান্ধবের। অলৌকিক এইসব কাহিনীর জন্যেই স্কটল্যান্ডের উপকথায় আর গানে গানে আজও অমর হয়ে রয়েছে অ্যাবারফয়েল কয়লা খনির প্রাক্তন মঙ্ক সিলফ্যাক্স আর তার দানব পাখি হারফাং।